হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। কোরিয়ার এই স্কুলগুলো শুধু একটা স্কুল নয়, এটা যেন জীবন্ত নরক। এখানে ক্লাসরুমের দেয়ালে পড়াশোনার চেয়ে বেশি লেগে আছে ভয়, কান্না আর নির্যাতনের গল্প। প্রতিটি করিডোরে লুকিয়ে আছে বুলিদের আতঙ্ক, আর প্রতিটি দিন শুরু হয় এই ভয়ে আজকে কে শিকার হবে। এখানে শিক্ষকরাও নিরাপদ নন। একটা মিথ্যা অভিযোগ আর একটা ভুল পদক্ষেপ, আর মুহূর্তের মধ্যেই কারো পুরো জীবন শেষ হয়ে যেতে পারে। কিন্তু এই নরকে যখন এক রহস্যময় স্পেশাল টিম পা রাখে, তখন শুরু হয় এমন এক যুদ্ধ যেখানে একে একে বেরিয়ে আসে অন্ধকারে চাপা পড়ে থাকা ভয়ঙ্কর সব সত্য। তাহলে চলুন আর না কথা বাড়িয়ে ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। গল্পের শুরুতেই আমরা মিন নামের এই ছেলেটাকে দেখতে পাই। এখানে মিন আমাদের বলে, আমি প্রতি রাতে ঘুমানোর আগে প্রার্থনা করি আমি যাতে পরদিন সকালে আর ঘুম থেকে না উঠি, আমি যাতে মারা যাই। আর এটার পিছনে কারণ হলো আমাকে যাতে স্কুলে যেতে না হয়। আসলে মিনের কাছে স্কুলে যাওয়া মানেই ছিল এক ধরনের মানসিক যন্ত্রণা। প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় তার মাথায় একটাই চিন্তা ঘুরতো, যদি আজ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কোমায় চলে যেতাম, আর চোখ খুলতাম গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে, তাহলে কত ভালো হতো। এরপর মিন আরও বলে, মৃত্যুর চেয়ে আমার কাছে বেশি ভয়ঙ্কর আমার এই নরকের মতো স্কুলটা। সে স্কুলে পৌঁছানোর পরই বোঝা যায় আসলে সে কেন এমনটা ভাবতো। দেখা যায় মিসুক নামের এক ছাত্র স্কুলের ছাদে উঠে দাঁড়ায়। সে এখান থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিতে চাইছিল। এখান থেকে দৃশ্যটা কয়েকদিন আগের ঘটনায় চলে যায়। দেখা যায় স্কুলের বুলিরা মিসুকের হাতে জোর করে একটা আউটকাস্ট স্টিক ধরিয়ে দিয়েছিল। এই স্টিক যার হাতে থাকতো, পুরো স্কুল তাকে একা হিসেবে গণ্য করে নিত। সবাই তাকে অপমান করত, তাকে নিয়ে হাসাহাসি করত, আর ইচ্ছে মতো ছোট করত। এরপরের সিনে আমাদের দেখানো হয় মিসুকের সাথে এইসব বুলি অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কিভাবে। একদিন ক্লাসে শিক্ষক পড়াচ্ছিলেন, সেই সময় হান নামের এই ছেলেটা মোবাইল চালাচ্ছিল। ম্যাডাম তখন খুব স্বাভাবিকভাবেই তাকে না করেন এসব করতে, কিন্তু হান কথাটা মেনে নেওয়ার বদলে উল্টা ম্যাডামকে অপমান করতে শুরু করে। সে বলে ম্যাডাম নাকি ভালো পড়ায় না, তার অনলাইন ভিডিও দেখে কিছু শেখা উচিত। তারপর পুরো ক্লাসের সামনে তাকে হেয় করতে থাকে। এইসব ঘটনা আসলে নিয়মিতই চলছিল, তাই এবার আর মিসুক কোনোভাবে এসব মেনে নিতে পারছিল না। সে উঠে গিয়ে হানের মুখে একটা ঘুষি মেরে দেয়, আর তাকে বলে, বাপের পাওয়ারে আর কত চলবি তুই। এই কথাটা আর এই এক ঘুষি মিসুকের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। আর এরপর থেকেই বুলিদের সব রাগ গিয়ে পড়ে মিসুকের উপর। মিন সবকিছু নিজের চোখে দেখলেও কিছুই করতে পারেনি। সে বিষয়টা জানাতে টিচার্সদের কাছে গিয়েছিল, কিন্তু শিক্ষকরাও ভয়ে কিছু বলতে সাহস পেত না। 2 বছর আগে অন্য একটি স্কুলে একজন শিক্ষককে তার নিজের ছাত্র খুন করেছিল। সেই ঘটনার পর থেকেই সবাই আতঙ্কে আছে। তখন মিন বুঝে যায় এই স্কুলে তাকে বাঁচানোর মতো কেউ নেই। আসলে সেই বুলি ছেলেদের মিসুকের সাথে সেই ঘটনাটার আগে তারা মিনকে বুলি করত, আর এখন মিসুককে বুলি করছে। এরপর ঘটনাটা চলে যায় আবার প্রেজেন্ট সময়ে। প্রতিদিনের এইসব যন্ত্রণা আর সহ্য করতে না পেরে মিসুক সবার সামনে নিজের জীবন দিয়ে দেয়। মিন নিজের চোখে তার মৃত্যু হতে দেখে। এসব দেখে সে আরো ভয় পেয়ে যায়। এরপর সেখানে পুলিশরা আসে, এটা নিয়ে তদন্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই বুলিদের কিছুই হয় না। তারা ঠিক আগের মতো স্কুলে ঘুরে বেড়ায়। ক্লাসে এতগুলো মানুষ থাকার পরও কারো সাহস ছিল না হানদের মানে বুলিদের বিরুদ্ধে কোনো কথা বলার। এরপর আমরা মিনের ঘটনাটা জানতে পারি। সে যখন এই স্কুলে প্রথম এসেছিল সে খুবই হাসি খুশি একটা ছেলে ছিল, কিন্তু তারপর থেকে এই বুলিদের দল তাকে বুলি করতে শুরু করলে তার জীবনটা নরকে পরিবর্তিত হয়ে যায়। আর এখন মিসুক মারা যাওয়ায় তারা আবার তাকে বুলি করতে শুরু করে। ক্লাসে মদ নিয়ে এসে তারা মিনকে জোর করে তা খাইয়ে দেয়। ক্লাসের সবাই তাকে দেখে হাসতে থাকে, এমনকি টিচার পর্যন্ত। এবার মিনও ঠিক সেই জায়গাটায় গিয়ে পৌঁছায় যেখান থেকে লাফ দিয়ে মিসুক আত্মহত্যা করেছিল। মিনও এবার তার জীবনের আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেও সে এটা করতে পারে না। একবার চিন্তা করো, একটা মানুষ কতটা যন্ত্রণায় থাকলে এভাবে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এছাড়াও আমরা সবাই কম বেশি জানি যে জাপান, কোরিয়া এইসব দেশে বুলির হার অনেক বেশি, পাশাপাশি আত্মহত্যার হারও অনেক বেশি। আর এমন আত্মহত্যার পিছনের কারণ এরকম মানসিক যন্ত্রণায়। এরপর পরদিন মিন স্কুলে আসার পর জিন নামের এই ছেলেটা তাকে আবার বুলি করতে শুরু করে, আর তারপর আবার তাকে সরিও বলে। মিন তখন বলে আচ্ছা সমস্যা নেই। জিন বুলিটা তখন বলে, তুই আর কতদিন এমন থাকবি, আমাকে একটা মেরে দেখাতো। মিন তখন বলে না না, কিন্তু জিন তখন তাকে বারবার গালি দিতে থাকে আর আমাকে মার বলে উল্টো তাকেই মারতে থাকে। মানে কোনো কারণ ছাড়াই সে তাকে মারতেই থাকে। এভাবেই সে তাকে একদম রক্তাক্ত করে ফেলে, আর আবারও বলে আমাকে মার। হঠাৎই তখন অনেক জোরে কেউ তাকে থাপ্পড় মারে, আর এই থাপ্পড়ে জিন একদম দূরে গিয়ে পড়ে। সবাই তো একদম হতবাক হয়ে যায়, কারণ তাকে একটা অচেনা লোক থাপ্পড় মেরেছিল। জিন তখন রাগে তাকে গালি দিয়ে তার উপর হামলা করতে যায়। লোকটা তখন তাকে আরেকটা কষা থাপ্পড় মেরে বলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না নাকি। ছেলেটা আবার অ্যাটাক করতে আসলে লোকটা আরো একটা থাপ্পড় মেরে দেয়।
সেই সময় আবার সব স্টুডেন্টরা এটা ভিডিও করছিল। তখন সেখানে হান নামের সেই বুলিটা আসে আর জিজ্ঞেস করে, তুই কে? লোকটা তখন শান্তভাবে উত্তর দেয়, আমি তোমাদের নতুন টিচার। এটা শুনে হান বলে, কোনো শিক্ষকের ছাত্রদের গায়ে হাত তোলার অধিকার নেই। এরপর সে সবার উদ্দেশ্যে বলে পুরো ঘটনাটা ভিডিও করতে। তখন আরেকজন বুলি হেসে বলে, এখন তো ক্যামেরাও চালু, দেখি এবার কিভাবে মারো। লোকটা তখন বিন্দুমাত্র ভয় পায় না আর আবারও তার হাত উঁচু করে বলে, এই সুবর্ণ সুযোগ কি মিস করা যায়? এই বলে সে ক্যামেরার সামনে জিনকে আবার থাপ্পড় মারে। ইনফ্যাক্ট সে তো ভিডিওতে সুন্দর সুন্দর পোজও দিতে থাকে। তখন সেখানে স্কুলের প্রিন্সিপাল আর বাকি টিচার্সরা এসে লোকটাকে থামানোর চেষ্টা করে আর বলে সে এটা করতে পারে না। কিন্তু লোকটা তখন নিজের পরিচয় দিয়ে জানায় তিনি অফিস অফ এডুকেশনাল প্রোটেকশনের একজন ইন্সপেক্টর আর তার নাম নাও হাইজিন। সরকার এই সংস্থাটি তৈরি করেছে এমন স্টুডেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা সহপাঠীর মৃত্যুতেও গুরুত্ব দেয় না। পাশাপাশি যেসব স্কুল এইসব ঘটনা লুকানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রিন্সিপাল তখন বলে, আমরা কোনো ঘটনা লুকাইনি। ইন্সপেক্টর তখন বলে, আমাদের বিভাগে প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুমতিও রয়েছে। তো এরপর প্রিন্সিপাল তাকে নিজের অফিসে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করেন যে এই স্কুলে তার এই ফালতু নিয়ম কাজ করবে না, কারণ এই স্কুলে দেশের বিভিন্ন ক্ষমতাবান পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। কিন্তু ইন্সপেক্টর তখন শুধু হেসে বলে, আরে সেই কারণেই তো আমি এখানে এসেছি। এরপর ইন্সপেক্টর ডিরেক্ট জানিয়ে দেয় মিসুক যে কিছুদিন আগেই মারা গিয়েছে, সে যে ক্লাসে পড়তো সেই ক্লাসের দায়িত্বই সে নিবে। সোজা শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে পাঠানো হয়েছে বলে প্রিন্সিপালও আর কিছু বলতে পারে না। শুধু তিনি তাকে হান সম্পর্কে সতর্ক করে দেন যে হানের বাবা দেশের বড় একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, তাই তার দিকে একটু স্পেশাল নজর দেওয়া আমাদের জরুরি, কারণ এতে হানের বাবা আমাদের স্কুলকে অনেক টাকা দিবেন। তো এখানে আমরা বুঝতে পারি হান আসলে তার বাবার দাপটেই স্কুলে এতদিন রাজ করে বেড়াচ্ছিল। তো হানের কথা শুনে ইন্সপেক্টর মুচকি হেসে বলে, ওহ তাই নাকি, তাহলে তো হানই হবে আমার সবচেয়ে প্রিয় ছাত্র। এরপর তিনি প্রিন্সিপালকে আরো বলেন, যদি বড়রাই ছোটদের ভয় পেতে থাকে তাহলে ছোটদের সঠিক পথ কে দেখাবে। এরপর পরের দিন প্রথম ক্লাসে ইন্সপেক্টর হাইজিন স্টুডেন্টদের প্রেজেন্ট নেওয়া শুরু করে। যখন মিসুকের নাম আসে তখন সে কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর পুরো ক্লাসের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোমাদের মধ্যে কেউ কি জানো মিসুক কেন নিজের জীবন শেষ করেছিল? তখন একটা ছাত্র হেসে উত্তর দেয়, পড়াশোনার চাপ নিতে পারেনি সে, 2 দিন পরই ফেল করতো, তাই গাধাটা ভাবছে নিজের জীবন নিজেই শেষ করে দেই। এভাবে হেসে হেসে কথাটা বলায় ইন্সপেক্টর তার ঠোঁট টেনে বলে, এদিকে একটা ছেলে বুলি হয়ে মারা গেছে আর তোমার ঠোঁট ফরফর করে মিথ্যা কথা বলেই যাচ্ছে। ছেলেটা তখন ইন্সপেক্টরের উপর হাত তুলতে আসে, কিন্তু ইন্সপেক্টর উল্টো তারই ধুলাই করে দেয়। তো ইন্সপেক্টর তখন খেয়াল করে সবাই একটু ভয়ে আছে, তাই তিনি সবাইকে বলেন পুশ আপের পজিশনে যাও। সবাইও টিচারের কথা মানতে যাচ্ছিল, কিন্তু তখনই হান জোরে চিৎকার করে তাদের সবাইকে নিজেদের সিটে বসতে বলে। সবাই আবার নিজেদের সিটে বসে পড়ে। ইন্সপেক্টর তখন আবারও সবাইকে আদেশ করে, কিন্তু তবুও কেউ নড়ে না। তখন হান হাসতে হাসতে বলে, ইস কি আর করার বলেন তো স্যার, ক্লাসের সবাই তো আপনার চেয়ে বেশি আমাকে ভয় পায়। ইন্সপেক্টরও তখন খুশি হয়ে বলে, ওয়াও, আমার কাজটা তো ইজি হয়ে গেল। এর মানে হলো আমি যদি মাত্র একটা বাচ্চাকে ভয় পাইয়ে দেই তাহলে পুরো ক্লাস ঠান্ডা হয়ে যাবে। হান তখন বলে, কোনো লাভ নাই, কারণ আমি কাউকে ভয় পাই না। ইন্সপেক্টর তখন হেসে বলে, ওইটা এজন্য কারণ তুমি তোমার জীবনে কখনো আসল ভয় দেখোইনি, তবে ব্যাপার না, এখন দেখতে পাবে। এই বলে তিনি হানের মাথা টেবিলের সাথে লাগান আর তারপর তার হাত দিয়ে জোরে টেবিলে মারেন, যার ফলে এর প্রচন্ড সাউন্ড হানের কানে যেতে থাকে। এরপর সে আবারও সবাইকে বলে পুশ আপ শুরু করো, কিন্তু তখনও কেউ পুশ আপ করে না। হানেরও প্রচন্ড রাগ মাথায়, কিন্তু তবুও সে এবার ইন্সপেক্টরের কথায় পুশ আপের পজিশনে যায় আর তারপর পুরো ক্লাসও পুশ আপের পজিশনে চলে আসে। এরপর টিফিন টাইমে সবাই লাইন ধরে খাবার নিচ্ছিল। হান তখন একটা মেয়ের কাছ থেকে প্লেট কেড়ে নিয়ে লাইন ভেঙে সবার সামনে এসে খাবার নিতে শুরু করে। ইন্সপেক্টর তখন বলে, ইস, পুরো স্কুলের মধ্যে তুমিই কেন সবচাইতে বেশি দুষ্টুমি করো বলো তো? তুমি কি নিজে পায়ে হেঁটে লাইনের পিছনে গিয়ে দাঁড়াবে, নাকি আমি তোমাকে নিয়ে যাব? বলো কোনটা? হান তখন বেয়াদবি করে নিজেই হাত দিয়ে খাবার নিয়ে নেয় আর তারপর সেই খাবার ফেলেও দেয়। তখন পিছন থেকে ইন্সপেক্টর তাকে এক লাথি মেরে বলে, ওহ সরি সরি, আমি না আসলে খাবার নষ্ট করা দেখতে পারি না। আহা, তোমার তো জামাটাও নষ্ট হয়ে গেল। এত বড় মন্ত্রীর ছেলে মুখের মধ্যে খাবারের ঝোল ভরিয়ে কিভাবে থাকবে, এটা কি ভালো দেখা যায়? এই বলে তিনি ফ্লোর পরিষ্কার করার জিনিসটা দিয়ে তার মুখ পরিষ্কার করে দেন আর তারপর সে যেভাবে এটা সবার মাথায় দিত ঠিক সেভাবে ইন্সপেক্টর এটা তার মাথায় দিয়ে দেন আর বলেন, ওহ তোমাকে তো পুরোই পাপা কি পরি লাগতেছে। এরপর তিনি সবাইকে বলেন, শোনো বাচ্চারা, আজকের এই খাবার আর এই সুন্দর দৃশ্য দুইটাই যাতে তোমাদের স্মৃতিতে চিরদিন থাকে, ওকে? সেদিনের সব ক্লাস শেষ হওয়ার পর দেখা যায় সব বাচ্চারা ক্লাসরুম পরিষ্কার করছে, শুধু একমাত্র হান বাদে। মিনও কাজ করছিল।
হান তখন তার সামনে গিয়ে বলে, তুই আজকে অনেক হ্যাপি তাই না? মিন তখন শান্ত গলায় ভয় পেয়ে বলে, না। হান তখন তাকে লাথি মেরে বলে, না কেন বলবি? আসলে হান আজকে স্কুল থেকে বাড়ি যাওয়ার আগে তার সব রাগ গিয়ে ঝাড়ে মিনের উপর। তো আজকের দিনের সবচেয়ে বড় চমক কিন্তু এখনো বাকি ছিল। আর সেটা হলো, স্কুল থেকে বেরিয়েই ইন্সপেক্টর সোজা রওনা দেয় হানের বাড়ির দিকে। সেখানে গিয়েই তার দেখা হয় হানের বাবার সাথে। কিন্তু এত বড় প্রভাবশালী লোককে দেখেও ইন্সপেক্টরের মধ্যে বিন্দুমাত্র ভয় ছিল না। উল্টা তিনি তো তার সাথে ফান করা শুরু করেন, আর এরপর তাকে সরাসরি বলেন, আমি আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি। তাকে মানুষ করার দায়িত্ব আপনি ঠিকভাবে পালন করতে পারেননি, যার কারণে হয়তো সে স্কুল পরিষ্কারের কাজ না করেই বাসায় চলে আসে। কিন্তু সমস্যা নেই, আমি এখন ওকে নিয়ে যাব বাকি কাজ শেষ করার জন্য। এইসব কথা শুনে তো মন্ত্রী একদম অবাক হয়ে যায়। মানে তার সাথে জীবনে কেউ এভাবে কথা বলার সাহসই পায়নি। মন্ত্রী কিছু বলার আগেই ইন্সপেক্টর হানের কানে ধরে তাকে নিয়ে যায়, আর তারপর তাকে দিয়ে স্কুলের বাথরুমের ময়লা কমোড পরিষ্কার করান। হান তো এবার প্রচন্ড রাগে ফুঁসছিল। সে ভাবে ইন্সপেক্টরকে ফাঁসাতে পারলেই সে আবার আগের মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে। তাই সে নিজেই নিজের মাথা কমোডের সাথে বাড়ি মারে। এরপর পরদিন যখন হানের বাবা ইন্সপেক্টরের কাছে এসে বলে, আপনি এভাবে আমার ছেলেকে মারতে পারেন না, তখন ইন্সপেক্টর একটু ভয় না পেয়ে বলে, আপনার ছেলেকে আমি জাস্ট কমোডটা পরিষ্কার করতে বলছিলাম, কমোডে তার মোটা মাথাটাকে বাড়ি মারতে বলি নাই। হানের বাবা তখন বলে, তাহলে আপনি বলতে চাচ্ছেন আমার ছেলে ইচ্ছে করে আপনাকে ফাঁসানোর জন্য নিজের মাথা নিজেই ফাটিয়েছে? ইন্সপেক্টর তখন বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমি যদি মাথা ফাটাতাম তাহলে এত ছোট মোটো আঘাত লাগতো না, আমি তো মাথা পুরো ফুটো করে ফেলতাম। হানের বাবা তখন তাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে হান আর তার বন্ধুদের পুরনো স্বভাব এখনো বদলায়নি। সে এখনো স্কুলে আগের মতোই মিনকে প্রতিদিন নানাভাবে নির্যাতন করত। কিন্তু মিন চাইলেও কোনো কিছু করতে পারছিল না। সেদিন মার খাওয়ার পর সে আবারও সেই জায়গায় যায় যেখান থেকে মিসুক আত্মহত্যা করেছিল। সেও চেষ্টা করছিল, কিন্তু সে লাফ দেওয়ার আগেই সেখানে ইন্সপেক্টর এসে তাকে বাঁচিয়ে নেয়। আর তারপর তিনি মিনকে মাঠে নিয়ে গিয়ে তার সাথে একটু কথা বলেন। তিনি মিনকে বলেন, তুমি আর কতদিন তাদের মার খাবে? মিন তখন বলে, আমি চাইলেও কোনো কিছু করতে পারবো না, কারণ তার বাবা অনেক প্রভাবশালী একজন মানুষ, যে সেকেন্ডের মধ্যেই আমার পুরো পরিবার ধ্বংস করে দিতে পারে, আমার পুরো ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে। ইন্সপেক্টর তখন বলে, ঠিক আছে, তাহলে ওরা যখনই তোমাকে মারতে আসবে তুমি তখনই ভেগে যাবে। মিন তখন বলে, এভাবে কি হয়, কত পালায় পালায় থাকবো? ইন্সপেক্টর তখন বলে, ঠিক বলেছো, সবসময় তো লুকায় লুকায় থাকতে পারবা না তুমি, এই জন্য বড় কাউকে বিচার দিয়ে দেখো। মিন তখন বলে, এতে কোনো লাভ নেই। ইন্সপেক্টর তখন বলে, চেষ্টা করেই দেখো, দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। এরপর তিনি মজা করে বলেন, আচ্ছা বুঝছি, এখন থেকে তোমাকে আমার ভাগার প্র্যাকটিস করাতে হবে, তাহলেই তুমি হানের কাছ থেকে বাঁচতে পারবে। এই বলে তিনি মিনকে দৌড়াতে বলেন। মিন তো পুরাই বলদ হয়ে গেছে, এখনই দৌড়াতে হবে। অন্যদিকে এবার হানের বাবা চুপচাপ বসে থাকার মতো মানুষ ছিল না। সে সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে হাজির হয়, আর তারপর তাকে জিজ্ঞেস করে তিনি কেন এই ইআরবিপি সংস্থাটা বানিয়েছে। একথা শুনে শিক্ষামন্ত্রী বলে, কারণ আমার কষ্ট লাগে। কোরিয়াতে প্রতিনিয়তই বুলি আর এইসব ঘটনা চলছে। আপনি তো নিশ্চয়ই জানেন, 2 বছর আগে একটা ছেলে তার টিচারকে মেরে ফেলেছিল, যে টিচার কিনা তাকেই পড়াতো। আজকাল স্টুডেন্টরা টিচারকে ভয় পাচ্ছে না, টিচাররাই স্টুডেন্টদের ভয় পাচ্ছে। এই জন্য আমি চাই এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে। হানের বাবা তখন বলে, ঠিক আছে, কিন্তু আমার ছেলের স্কুলে কেন এদের পাঠানো হলো? এতে আমার ছেলের অনেক ঝামেলা হচ্ছে। আপনার ইন্সপেক্টরেরা আমার ছেলেকে প্রতিনিয়তই জ্বালা যন্ত্রণায় রাখছে, তাই এটাই ভালো হবে আপনি এই সংস্থাটা বন্ধ করে দিন। শিক্ষামন্ত্রী তখন শান্ত গলায় বলে যে, আসলে এই সংস্থাটা আমি মাত্রই বানিয়েছি, তাই সাথে সাথে এটা বন্ধ করা যাবে না, কিছুদিন সময় লাগবে। হানের বাবা তখন বলে, দেখুন, আমি আপনার অনেক সম্মান করি, আমি আশা করব আপনি ভালো ভালো এই সংস্থাটা বন্ধ করে দিবেন, কারণ বিষয়টা যখন আমার ছেলেকে নিয়ে, তখন আমি যতটা সম্ভব নিচে নামতে পারি। এই বলে তিনি সেখান থেকে চলে যান। পরদিন হানের বাবা গুরুত্বপূর্ণ এক প্রেস কনফারেন্সে যান, কিন্তু সেখানে পৌঁছানোর পর এমন একটা ঘটনা তার জন্য অপেক্ষা করছিল যা সে কল্পনাও করেনি। তিনি সেখানে আসার পরপরই চারিদিক থেকে সাংবাদিকেরা তাকে ঘিরে ধরে। একজনের পর একজন তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, দুর্নীতি আর বিভিন্ন নারীর সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন ছুটতে থাকে। পরিস্থিতি মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোন রকমের সবার হাত থেকে বাঁচতে সে দ্রুত পাশের একটা হলরুমে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে ঢুকেই সে আরো বড় ধাক্কা খায়, কারণ সেখানে আগে থেকেই শান্তভাবে বসেছিলেন শিক্ষামন্ত্রী। তখন তিনি কিছু বলার আগেই শিক্ষামন্ত্রী বলেন, বাইরে যা যা হচ্ছে সবকিছুর ব্যবস্থা আমি করেছি। এইসব শুনে তো হানের বাবা ক্ষোভে ফেটে পড়েন। তিনি বারবার তাকে জিজ্ঞেস করেন, কেন করেছেন এসব আপনি? আমরা তো একই দলে ছিলাম, তাও আপনি আমার গোপন তথ্য সাংবাদিকদের দিয়ে আমাকে এত বড় ধোঁকা দিলেন। শিক্ষামন্ত্রী তখন কোনো রাগ না দেখিয়ে শান্ত গলায় উত্তর দেন, ইআরবিবি বিভাগটা গড়ে তুলতে আমার 2 বছর সময় লেগেছে।
আর তাই যেই এর পথে বাধা হয়ে দাঁড়াবে তার পরিণতি এমনই হবে। হানের বাবা তখন বলে, আমার চেয়ে অনেক বেশি দুর্নীতিবাজ নেতারা এই দেশে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাদের তো কোনো কিছু করছেন না। শিক্ষামন্ত্রী তখন হালকা হেসে বলেন, তুমি আমার আসল লক্ষ্য নয়, আমার আসল লক্ষ্য হলো তোমার ছেলে। তুমি যখন নিচে পড়ে যাবে তোমার ছেলেও তোমার সাথে পড়ে যাবে। আজকে যদি ছেলেকে তোমার মাথার উপর না উঠিয়ে রাখতে আর তাকে অন্যায় পথ থেকে সরিয়ে আনার ব্যবস্থা করতে, তাহলে হয়তো তুমি তোমার পদে ঠিকঠাক থাকতে। এরপর দেখা যায় কয়েকদিনের মধ্যেই হানের বাবাকে দুর্নীতির অভিযোগে পুলিশ গ্রেফতার করে। এতদিন যে মানুষটা নিজের ক্ষমতার জোরে সবাইকে ভয় দেখিয়ে বেড়াতো, এবার তাকেই আইনের সামনে মাথা নত করতে হলো। পরের সিনে আমরা দেখি শিক্ষামন্ত্রী আর ইন্সপেক্টর হাইজিনের একটা ভালো সম্পর্কই ছিল। এখন হানের বাবার পদত্যাগের প্রভাবটা স্কুলেও পড়েছিল। যেই হান এতদিন অন্যদের বুলি করত, আজকে তার নিজের বন্ধুরাই তাকে নিয়ে মজা শুরু করে দেয় যে এখন তোর বাপের পাওয়ার নাই, তোরও কোনো দাম নাই। এইসবে হানের প্রচন্ড রাগ উঠছিল। এদিকে মিন আবারও সেখানে যায় যেখানে মিসুক আত্মহত্যা করেছিল। সে মিসুকের কথা ভেবে কান্না করতে থাকে। তখন ইন্সপেক্টর সেখানে এসে একটা ফুল রেখে তাকে বলে, এতে তোমার কোনো দোষ নেই, কান্না করো না। মিন তখন বলে, আসলে হানের দলেরা আগে তাকেই বুলি করত, কিন্তু এরপর এরা হুট করে মিসুককে বুলি করা শুরু করে। সত্যি বলতে তখন আমি একটু শান্তিই পেয়েছিলাম, ভেবেছিলাম ভালো হয়েছে, গুন্ডার দলেদের নজর আমার উপর থেকে সরেছে। এরপর যেদিন পর্যন্ত না মিসুক মারা গেল আমি সত্যিই হ্যাপি ছিলাম। আমি ভেবেছিলাম আমি হয়তো এই নরক থেকে মুক্তি পেয়ে গিয়েছি। আমি সেই সময় স্বার্থপর হয়ে গিয়েছিলাম, কিন্তু মিসুকের মারা যাওয়ার পর থেকেই আমি অনেক গিল্টি ফিল করছি। আমি আসলেই ওই গুন্ডাদের মতোই স্বার্থপর। ইন্সপেক্টর তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, না তুমি মোটেও এরকম না, এখানে তোমার কোনো দোষ নেই। দোষ এখানে হানদের আর তোমাদের স্কুলের টিচার্সদের। তারা যদি প্রতিনিয়ত হয়ে আসা এই বুলি আটকাতে পারতো, তাহলে হয়তো মিসুক আজকে বেঁচে থাকতো। মনের মধ্যে চাপা কষ্ট রেখো না, তুমি নির্দোষ। কথাগুলো শুনে মিন অঝরে কান্না করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ স্কুলে হইচই শুরু হয়ে যায়। দেখা যায় হান এবার অনেক রেগে গিয়েছে। সে ক্লাসরুমের মধ্যে তার বন্ধুদের আটকিয়ে বাইরে থেকে পেট্রোল ছড়িয়ে দেয়, যাতে আগুনে পুড়েই তার বন্ধুরা মারা যায়। কিন্তু ইন্সপেক্টর তখন সেখানে এসে পড়ে আর তাকে লাথি মেরে ফেলে দেয়। তারপর তাকে বলে, তুমি একটুও অনুতপ্ত ফিল করো না, তাই না? এই বলে তিনি একটা লাইটার ধরিয়ে হানের দিকেই ছুড়ে মারেন। ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। হান কোনোভাবে দূরে সরে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু আগুন তাকে ঘিরে ফেলে। সে চিৎকার করে কান্না করতে থাকে আর হেল্প চাইতে থাকে। ইন্সপেক্টরকে সে বলে, আমাকে বাঁচিয়ে নিন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। কিছুক্ষণ তাকে সে আতঙ্কে রেখে ইন্সপেক্টর শেষ পর্যন্ত আগুন নিভিয়ে দেন। তারপর শান্ত গলায় হানের দিকে তাকিয়ে বলেন, মৃত্যু যখন মানুষের সামনে এসে দাঁড়ায় তখন সবচেয়ে সাহসী মানুষও ভয় পেয়ে যায়। বলো, কেন তুমি মিসুককে এত বেশি যন্ত্রণায় রেখেছিলে? জানো, মিসুকও তোমার মতোই মৃত্যু ভয় পেত, কিন্তু তবুও সে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। কেন জানো? কারণ তুমি আর তোমার বন্ধুরা তাকে এমনভাবে বুলি করেছিলে যে সে মৃত্যুর চেয়ে তোমাদেরকেই ভয় পেতে শুরু করেছিল। তখন আমরা পাস্টের একটা সিনে দেখি মিসুককে এরকম প্রতিনিয়তই বুলি করায় মিসুক তার বাবাকে এ বিষয়ে বিচার দিয়েছিল। মিসুকের বাবা মিসুককে নিয়ে স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলতেও এসেছিলেন, কিন্তু প্রিন্সিপাল তখন তাদের সোজা বলে দিয়েছিলেন, যদি আপনার ছেলের এই স্কুলে পড়তে অসুবিধা হয় তাহলে আপনি আপনার ছেলেকে অন্য স্কুলে গিয়ে ভর্তি করান। কথা শুনে মিসুকের বাবা বলেছিল, কেন আমি আমার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করাবো? অন্য স্কুলে যদি কাউকে পাঠানোরই হয় তাহলে আপনি ওই ছেলেদেরকে পাঠান না যারা আমার ছেলেকে প্রতিনিয়ত বুলি করছে। কিন্তু প্রিন্সিপাল এমনটা করে না। আর এর পেছনের কারণটা হলো হানের বাবা। মিসুকের বাবা এটা নিয়ে স্কুলে আন্দোলনও করে, যেটা দেখার পর হানের বাবা তার ক্ষমতার মাধ্যমে মিসুকের বাবার চাকরিটাও কেড়ে নেয়, যার কারণে এক মুহূর্তের মধ্যেই মিসুকদের পুরো পরিবারটা অসহায় হয়ে পড়ে। এসব কিছু দেখার পর মিসুকের অনেক কষ্ট হয়। সে তখন আর উপায় না পেয়ে হানের কাছে যায় আর তাকে কাঁদতে কাঁদতে বলে, তুমি এখন থেকে যা বলবে আমি তাই করব, শুধু আমার বাবাকে ছেড়ে দাও, তার চাকরিটা তাকে ফিরিয়ে দাও। কিন্তু হানের মন এত পাষাণ ছিল, তার মনে এক ফোঁটাও দয়া হয় না। সে তাকে অনেক মারে আর বলে, গিয়ে মরে যা। আর সবচেয়ে হৃদয় বিদারক বিষয়টা হলো মিসুক সত্যি সে কথাটা মেনে নেয়। বর্তমান সময়ে এইসব কথা ইন্সপেক্টর হানকে বলে। হান তখন কান্না করতে থাকে, অর্থাৎ সে নিজের ভুল বুঝেছে। ইন্সপেক্টর তখন তাকে বলে, তুমি নিজের ভুল বুঝলেও মিসুক তার কখনো ফিরে আসবে না, তাই এই অনুতপ্ত হওয়ার কষ্টটা তোমাকে সারা জীবন বয়ে আসতে হবে, তাহলেই মিসুক ন্যায় পাবে। এরপর দেখা যায় পুলিশ মিসুকের কেসটা সংশোধন করে। এরপর এদের সবাইকে পুলিশ ধরে নিয়ে যায় যারা মিসুককে বুলি করত। পাশাপাশি প্রিন্সিপালকেও পুলিশরা ধরে নিয়ে যায়। ইন্সপেক্টরও স্কুল থেকে চলে যায়। এখানেই ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়।
এরপর এপিসোড 2 শুরু করার আগে বলতে চাই যে গাইস, তোমরা যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিও। এরপর এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি দেশের সাধারণ মানুষের মধ্যে নতুন একটা বিতর্ক শুরু হয়ে যায়। অনেকেই ইআরবিবি এর কাণ্ডকর্ম নিয়ে প্রশ্ন তুলতে থাকে। তাদের দাবি কোনো সরকারি সংস্থারই ছাত্রদের গায়ে হাত তোলার বা তাদের শাস্তি দেওয়ার অধিকার থাকা উচিত নয়। এই বিষয়টা নিয়ে সাংবাদিকরাও শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে। এরপর একটা প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান এখানে মানবাধিকার কোথায়। এই প্রশ্ন শুনে শিক্ষামন্ত্রী নিজের রাগ আর চেপে রাখতে পারেন না। তিনি বলেন, মানবাধিকার কোথায় এই প্রশ্ন করার আগে এটা দেখুন প্রতিদিন বুলিং এর কারণে কত স্টুডেন্ট নিজের জীবন হারাচ্ছে। শিক্ষকরা ভয়ে সত্য কথা বলতে পারছে না। অনেক শিক্ষার্থী শুধু উপস্থিতি দিয়ে স্কুল ছেড়ে প্রাইভেট কোচিং এ ভর্তি হচ্ছে। আমি প্রাইভেট পড়ার বিরুদ্ধে নই, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো স্কুলকে এমন একটা জায়গায় পরিণত করা যেখানে প্রতিটা ছাত্র নিরাপদে পড়াশোনা করতে পারে। আর সেই নিরাপত্তা নিশ্চিত করতে যদি আমাদেরকে কঠিন হতে হয় তাহলে আমরা কঠিন হব। এরপর গল্পে আসছে নতুন একটা চরিত্র, তার নাম বন্ড। সে নতুন করে একটা টেকনিক্যাল স্কুলে ভর্তি হতে যাচ্ছিল, কিন্তু স্কুলে ঢুকেই তার মনে হয় এটা যেন কোনো স্কুলই না। চারপাশের পরিবেশ এতটাই ভাঙাচোরা আর নির্জন ছিল যে দেখি মনে হচ্ছিল বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে থাকা একটা পুরনো ভবন। তো স্টুডেন্টটাকে দেখি মনে হচ্ছিল সে একটু ভয়ে ভয়ে আছে। এরপর ভিতরে ঢুকতে একটা ছেলের সাথে তার দেখা হয়। ছেলেটা তাকে থামিয়ে বলে, স্কুলে নতুন নাকি? বন্ড তখন ভয়ে ভয়ে বলে হ্যাঁ। ছেলেটা তখন তাকে জিজ্ঞেস করে, তুই এদিকে মারামারি করতে আসছোস? বন্ড তখন বলে, আরে না না, আমি তো পড়াশোনা করতে আসছি। কিছুক্ষণ পর সে নিজের ক্লাসে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে পরিচয় দেয়। সে অটোমোবাইল ডিপার্টমেন্টে জয়েন হয়, কিন্তু চারপাশে তাকাতেই তার মনে হতে থাকে সে মনে হয় ভুলবশত কোনো ক্লাসে নয় বরং গুন্ডাদের আড্ডাখানায় চলে এসেছে। কারণ ক্লাসে থাকা প্রতিটা ছাত্রের চেহারা, ব্যবহার আর চলাচল পুরাই গুন্ডা। বন্ড চুপচাপ তার সিটে গিয়ে বসে পড়ে। টিচার তাদের সবাইকে বই বের করতে বলে, কিন্তু এই গুন্ডাগুলো বলে তারা কেউই বই আনেনি। কিন্তু তবুও স্যার কাউকে কিছুই বলে না। আসলে তারা স্যারকে ভয় পাবে তো দূরের কথা, উল্টো স্যারই তাদেরকে অনেক ভয় পায়। তো তখন তারা ক্লাস না করে চলে যায় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দিকে। এই ডিপার্টমেন্টে আবার একটা ছেলে তার ডিজাইনিং টিচারকে বলে তার বুকে একটা ট্যাটু করে দিতে। এই নিয়ে তারা টিচারের সাথে মিসবিহেভ শুরু করে দেয়। তখনই এবার অটোমোবাইল ডিপার্টমেন্টের এরা এখানে চলে আসে, আর তারপর এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এইসব দেখে তো বন্ড পুরাই অবাক হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না একটা স্কুলের ভেতরে এমন পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হতে পারে। ঠিক তখনই তার ক্লাসের সবচেয়ে শান্ত স্বভাবের ছাত্র জো তার পাশে এসে দাঁড়ায়। সে বন্ডকে জানায় এই দুই ডিপার্টমেন্টের মধ্যে প্রায়ই মারামারি হয়। বন্ড তখন অবাক হয়ে জানতে চায় কিন্তু কেন? জো তখন উত্তর দেয়, কারণ হচ্ছে এরা দুজনই একজন গুন্ডার চামচা হতে চায়। ওদিকে আবার প্রিন্সিপাল ইন্সপেক্টরের কাছে স্কুলের অবস্থা খুলে বলছিল। তিনি বলেন সেই গুন্ডার নাম হলো হিওক। সে স্কুলের বাইরের একটা গ্যাং এর সক্রিয় সদস্য। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুললেই দেখা যায় দামি ব্র্যান্ডের পোশাক, টাকার বান্ডিল, মদের বোতল আর বেপরোয়া পার্টির অসংখ্য ছবি। এখন বলুন তো এইসব দেখে স্টুডেন্টরা কি শিখবে? পড়াশোনা করে অল্প টাকা কামানো, নাকি গুন্ডামি করে কোটি কোটি টাকা কামানো? আমাদের স্কুলের সননিয়ং আর ইয়নহো এরা দুইজন নিজেদের গ্যাং নিয়ে সবসময় ফাইট করে। এরা আসলে ফাইট করে হিউকের নজরে আসতে চায় যাতে হিউক তাদের নিজের দলে নিয়ে নেয়। তো ওইদিকে এরা ফাইট করার সময় তাদেরই একজন লাইভ করছিল, যেটা হিউক দেখে ফেলে। আর হিউক ইয়নহুকে মেসেজও দেয়। এটা দেখে তো ইয়নহু খুশিতে আত্মহারা, আর বেচারা সননিয়ং জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। ওদিকে আবার দেখা যায় প্রিন্সিপাল ইন্সপেক্টরকে স্কুলের সব ঘটনা বলার পর তাকে বলে, আমরা এজন্যই ইআরবিবি কে স্কুলে ডেকেছি, কারণ আমাদের স্কুলটা স্কুল নয় বরং গুন্ডাদের আড্ডাখানা হয়ে গিয়েছে। ওদিকে দেখা যায় সননিয়ং এখন রাগে তার ডিপার্টমেন্টের বাকি ছেলেগুলোকে মারতে শুরু করে। আর তাছাড়া তারা সবসময় জোকে বুলি করত। আর আজকে সননিয়ং বন্ড আর জোকে বলে, তোমরা দুজন ফাইট করো, তোমাদের মধ্যে যে হারবে সেই হবে পাঞ্চিং ব্যাগ। জো তখন আস্তে আস্তে বন্ডের কানে ফিসফিস করে বলে, আমাকে মারো, আমাকে হারিয়ে দাও, তুমি চিন্তা করো না, আমি এতে অভ্যস্ত। এরপর বন্ড তাকে হালকা করে ধাক্কা দিতেই জো অভিনয় করতে থাকে যে সে হেরে গিয়েছে। এরপর জোকে পাঞ্চিং ব্যাগ বানানো হয়। পাঞ্চিং ব্যাগ মানে হলো তাকে সননিয়ং বারবার মারবে, আর জো কোনো দুঃখ প্রকাশ না করে হাসি মুখে সননিয়ংকে আরো উৎসাহ দিবে। এই স্কুলের স্টুডেন্টরা সবসময় এরকম অত্যাচার করে বেড়াতো দুর্বলদের উপরে। এটা দেখার পর বন্ডের অনেক খারাপ লাগে। এরপর স্কুল শেষ হওয়ার পর তারা সবাই যখন বাড়ি যাচ্ছিল, জো তো মার খেয়ে আর হাঁটতেই পারছিল না। বন্ড তখন তার ব্যাগ নিয়ে তাকে হেল্প করে, তাকে তার বাসা পর্যন্ত পৌঁছিয়েও দেয়। জো তখন বন্ডকে তার বাসায় খেতে ইনভাইট করে। খাবার খেতে খেতে বন্ড তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এই জঘন্য স্কুলে অ্যাডমিশন নিলে? জো তখন বলে, আমি তো প্রথম অবস্থায় বুঝতে পারিনি, কিন্তু তোমার কাছে এখনো চান্স আছে, তুমি অন্য স্কুলে যেতে পারো। বন্ড তখন বলে,
তুমি কি প্রতিদিন এরকম মার খাও? স্কুলে যেও না, বাসায় থেকে কোচিং করে এক্সাম দাও। জো তখন বলে আমার কাছে আসলে এত টাকা নেই যে আমি কোচিং এ ভর্তি হব। কোনোভাবে স্কুলে কষ্ট করে পড়ে আছি, যাতে এক্সাম দেওয়ার পর একটা ভালো চাকরি পাই। এরপর পরদিন যখন জো আবার স্কুলে যায়, দেখে সেই গুন্ডার দলেরা আবার আরেকটা ছেলেকে মারছে। তখন সেখানে ইন্সপেক্টর হাইজিন আসে। জো নতুন একটা মানুষকে দেখে জিজ্ঞেস করে, কে আপনি? ইন্সপেক্টর তখন তাকে তার পরিচয় দেয় আর জোকে ক্লাসের ভিতরে যেতে বলে। তখনই মার খেতে খেতে বন্ড ঠাস করে সেখানে পড়ে যায়। এখানে ইন্সপেক্টর আর বন্ডের ফিস ফিস কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি বন্ড আসলে ইআরবিপিরই সদস্য, আর বন্ডের চশমার মধ্যে একটা স্পেশাল ক্যামেরাও আছে। তো ইন্সপেক্টর তখন বন্ডকে বলে, তুই এখন এই গুন্ডাদের জায়গায় গালি দিবি। বন্ড তো প্রথমে একদমই রাজি হয় না, ভয় তার পা কাঁপছিল, কিন্তু তাও সে কষ্টে মষ্টে যায়। এদিকে এরা সবাই খাওয়া দাওয়া করছিল। তখন বন্ড এসে তাদের বলে, কি রে গুন্ডার দলেরা, পাছায় দম থাকলে আমাকে ধরে দেখা। বন্ডের মুখ থেকে এই কথা শুনে তো এক একটা স্ট্যাচু হয়ে যায়। তারপর সনইয়ং বলে, যেই এই বোকা গাধাটাকে ধরে আনতে পারবে তাকে আমি 1 লাখ বন্ড দিব। এইরা শোনার পর তো সবাই বন্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। বন্ড তখন কোনো মতে দৌড়ে পালায় আর ক্লাসরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আসলে এটা ছিল ইন্সপেক্টরের একটা টেকনিক এই গুন্ডার দলেদের ক্লাসে আনার জন্য। ইন্সপেক্টর শিকল আর তালা দিয়ে দরজা লাগায় আর তারপর এদের সামনে আসে আর এদেরকে নিজের পরিচয় দেয় আর এদের সাথে দুই একটা তর্ক বিতর্কও করে। ফলে সনইয়ং এর তো মাথা নষ্ট হয়ে যায়, সে ইন্সপেক্টরকে মারতে যায়। ইয়নহু তখন তাকে আটকিয়ে বলে, কই যেতেছস বে? সনইয়ং বলে, কেন, ওকে মারতে? ইয়নহু বলে, তোর ওরে মারার দম নাই, আমি মারবো ওকে। মানে কে ইন্সপেক্টরকে মারবে এটা নিয়ে এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইন্সপেক্টর তখন সোজা মেইন পয়েন্টে চলে আসে। ইন্সপেক্টর বলে, তোমাদের কাছে 3টা রাস্তা আছে। প্রথম রাস্তাটা হলো ভদ্র বাচ্চা হয়ে যাও, দ্বিতীয় রাস্তাটা হলো আমাকে মেরে এখান থেকে চলে যাও। এরপর তৃতীয় রাস্তার কথা বলার আগেই সনইয়ং বলে, আমরা দ্বিতীয় রাস্তাটা চুজ করছি। আর তারপর শুরু হয়ে যায় ফাইট, আর আমরা সবাই জানি কি হবে। ইন্সপেক্টর এক একটারে মারতে মারতে ভুঁড়ি বের করে ফেলে, এমনকি একটা তো বগলের পশম ধরে টান মারে। ইস, এর চেয়ে জ্বালাময়ী ব্যথা আর কি হতে পারে। ইন্সপেক্টর এভাবেই এক একটারে উচিত শিক্ষা দেয়। এই দৃশ্য দেখে তো জো একেবারে হা হয়ে যায়। এরপর ইন্সপেক্টর এদের একটু ক্লাস নেয় আর তারপর চলে যাওয়ার সময় সনইয়ং আর ইয়নহু ইন্সপেক্টরকে পিছন থেকে আঘাত করতে চায়, কিন্তু ইন্সপেক্টর এটা হতে দেয় না, এদের আরো একটু ধোলাই করে দেয়। ফলে বাকিরাও অটোমেটিক সোজা হয়ে যায়। নেক্সট ক্লাস ছিল আরেকটা স্যারের, সবাই ভদ্র বাচ্চার মতো বসেছিল। স্যার বই বের করতে বললে সনইয়ং বলে, আমাদের কারো কাছেই বই নেই, তবে জোয়ের কাছে ছিল। জো তখন বলে, আমরা সবসময় জেরক্স করে পড়াশোনা করি। ইন্সপেক্টর তখন বলে, এই বদমাইশের বাচ্চাগুলোর উপরে জেরক্সের পেজ আর ইলেকট্রিসিটি নষ্ট করে কোনো লাভ নেই, এদেরকে পরিশ্রম করাতে হবে। এই বলে তিনি বইয়ের লেখাগুলো বোর্ডে লিখে দেন আর এই নমুনাগুলোরে বলেন নিজেদের খাতায় এটা উঠিয়ে তারপর পড়াশোনা করতে। প্রতিদিন এই যন্ত্রণা সইতে না চাইলে বই আনতে হবে। সনইয়ং তখন বলে, স্যার আমি কি করব, আমার কাছে তো কলমই নেই। ইন্সপেক্টর তখন বলে, ওহ কলম নাই, সমস্যা নাই তো, তোমার একটা আঙুল কাইটটা দেই, রক্ত দিয়ে খাতায় লিখবা। তখনই জোরে একটা চিৎকারের সাউন্ড আসে। দেখা যায় ইন্সপেক্টর ইয়নহুর লম্বা লম্বা আঙ্গুল ভেঙে দিছে আর তারপর ঠিকই এর কাছ থেকে কলম বের হইছে। এখন আজকে তো ইয়নহুর কথা ছিল হিয়োকের সাথে দেখা করার, কিন্তু রাতের বেলা ইন্সপেক্টর এদেরকে স্কুলেই আটকে রাখে, যার কারণে বেচারা দুইটা যাওয়ার অনেক চেষ্টা করছিল আর তারা কোনোভাবে বের হয়েও যায়। এরপর তারা একটা ক্লাবে চলে আসে আর তারা তাদের সাথে বন্ডকেও নিয়ে এসেছিল। ইয়নহু তখন ইন্সপেক্টরকে নিয়ে স্কুলের পুরো ঘটনা খুলে বলে। ইন্সপেক্টরের বিষয়টা শুনে হিয়োকেরও অনেক ইন্টারেস্ট জাগে। এর পরের সিনে দেখা যায় ইন্সপেক্টর সবাইকে পড়াচ্ছিল, তখন সেখানে এরাও আসে। সনইয়ং বলে, আপনাকে একটা লাস্ট চান্স দিচ্ছি, এখনই হাত জোর করে মাফ চান, আর নয়তো আজকে তো আপনি শেষ। এরপর এন্ট্রি নেয় হিউক। এরা তো খুব হ্যাপি ছিল আজকে ইন্সপেক্টর গেছে, কিন্তু এরপর যেই ফাইট শুরু হয় ইন্সপেক্টর তো হিউককে মারতে মারতে ভর্তাই বানায় ফেলে। ইন্সপেক্টরের আঙ্গুলের এক টোকায় হিউকের কপালই ফুটো হয়ে যায়। এর পরের সিনে একটা টিভি প্রোগ্রামে শিক্ষামন্ত্রীর সাথে বাকিরা কথা বলছিল। সে সময় আমরা জানতে পারি ইন্সপেক্টর হাইজিন আসলে আগে একজন আর্মি ছিলেন। তো ওইদিকে আবার ইন্সপেক্টর হিউককে আধমরা বানিয়ে তাকে স্কুল থেকে বের করতে যাচ্ছিল। হিউকের মাইর খাওয়ার খবর শুনে তার আরো গুন্ডা পান্ডারা চলে আসে। এরপর ইন্সপেক্টর এদেরকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি কেউ কি স্টুডেন্ট আছো? এরা তখন বলে না। ইন্সপেক্টর তখন বলে, ঠিক আছে, তাহলে তোমাদের উপর বিন্দুমাত্র মায়া দয়া করব না। এরপর শুরু হয়ে যায় ফাইট। তিনি এই গুন্ডাগুলোর হাড্ডি গুড্ডি একদম ভেঙে দেন, তার উপরে আবার বৃষ্টিও শুরু হয়ে যায়। এমন ফাইট দেখে হিউক বুঝে ফেলে সে ভুল করে ফেলছে। কিছু গুন্ডারা মার খেয়ে সেখানেই মরার মতো পড়ে থাকে আর কিছু গুন্ডারা দৌড়ায় পালায়। এইসব দেখে সনইয়ং আর ইয়নহু
ইন্সপেক্টরকে হাত জোর করে সরি বলে। তারা বলে আমাদের ভুল হয়ে গিয়েছে স্যার, আর আমরা এরকম করব না। ইন্সপেক্টর তখন তাদেরকে বলে ভেবে দেখো তো একবার, তোমাদের মাফ ঠিক কার কাছে যাওয়া দরকার। এই কথা শুনে তারা দ্রুত জোয়ের কাছে গিয়ে তাকে সরি বলতে থাকে। এরপর ইন্সপেক্টর জোকে জিজ্ঞেস করে, জো তুমি ঠিক আছো তো? এই কথা শুনে জো কান্না করে দেয়, কারণ সে বুঝে গিয়েছে তার জন্যই আসলে ইয়ারবিপি এত কিছু করলো। এরপর ইন্সপেক্টর সনিও আর ইয়নহুকে বলে, তোমরা যদি পড়াশোনা করতে না চাও তাহলে করো না, ক্লাস না করতে মন চাইলে ক্লাসে এসো না, কিন্তু অন্য কেউ পড়াশোনা করতে চাইলে তার রাস্তার কাটা হয়ে দাঁড়াবে না। তোমার জীবনটা সহজ মানে যে অন্যের জীবনও সহজ এমনটা না। কেউ কেউ কষ্ট করে নিজের জীবন গড়তে চায়, তাই তোমরা আর এখন থেকে এরকম করবে না, বুঝতে পেরেছো? সবাই তখন বলে জি স্যার। এর পরের সিনে দেখা যায় শিক্ষামন্ত্রী ইয়ারবিপি সম্পর্কে নিউজে বলছে, আজকে ইয়ারবিপি ছিল বলেই আমরা এই স্কুলের কেসটাও সমাধান করতে পেরেছি। এখন থেকে স্কুলে মোটরসাইকেল আনা নিষেধ, কোনো স্টুডেন্টই ট্যাটু বানাতে পারবে না। এছাড়া কোনো ছাত্র যদি কোনো গ্যাংয়ের সদস্য হয় তাহলে তার সাথে প্রাপ্তবয়স্ক অপরাধীর মতো আচরণ করা হবে, সে আর কিশোর আইনের বিশেষ সুরক্ষা পাবে না। এই নিয়মগুলোর প্রভাব খুব দ্রুতই দেখা যায়। স্কুলের পরিবেশ দিন দিন স্বাভাবিক হতে থাকে। প্রথমবারের মতো জো নিজের সহপাঠীদের সাথে শান্তিতে পড়াশোনা করতে পারে। এদিকে আবার দেখা যায় এক রাজনীতিবিদ শুরু থেকে ইয়ারবিপি বন্ধ করার দাবি জানাচ্ছিল। তো তিনি কিছু পুরনো ছবি খুঁজে পান। সেই ছবিগুলোর মধ্যে 2 বছর আগে মারা যাওয়া সেই টিচার যাকে তার নিজের স্টুডেন্টই মেরেছিল তার শেষকৃত্যের ছবিও ছিল। সেখানে শিক্ষামন্ত্রী আর ইন্সপেক্টর দুজনকেই ভেঙে পড়া অবস্থায় দেখা যাচ্ছিল। এর পরের সিনে আমরা ইন্সপেক্টরকে তার বাসায় দেখতে পাই। সেখানে একটা মেয়ের ছবিও ছিল, আর এই মেয়েটাই হলো কিছুদিন আগে মারা যাওয়া সেই টিচার। ইন্সপেক্টর মেয়েটার ছবির দিকে তাকিয়েছিল, বোঝা যাচ্ছিল এখানে কোনো রহস্য আছে। এখানেই সেকেন্ড এপিসোডটা শেষ হয়ে যায়। এরপর এপিসোড 3 এর শুরুতে আমরা একটা পাস্টের সিন দেখতে পাই। দেখা যায় সেই টিচারের সাথে আসলে ইন্সপেক্টরের এঙ্গেজমেন্ট হয়েছিল। তো একদিন ইন্সপেক্টর আর তার হবু ওয়াইফ মানে সেই টিচার যার নাম হলো হাইয়ং তারা হাঁটছিল। হঠাৎ তারা কয়েকজন ছাত্রকে ধূমপান করতে দেখেন। ইন্সপেক্টর তখন তাকে বলেন ওদের ব্যাপারে জড়িত হবে না, আজকালকার স্টুডেন্টরা খুবই ডেঞ্জারাস। কিন্তু হায়ং তখন হেসে বলেছিল তাতে কি হয়েছে, শিক্ষকরা যদি ছাত্রদের ভয় পেতে শুরু করে তাহলে তাদের সঠিক পথ দেখাবে কি? আমি ওদেরকে সাহায্য করতে যাচ্ছি, শুধু তুমি আমাকে সারা জীবন এভাবেই রক্ষা করে যেও। এই বলে হায়ং সেই ছেলেগুলোর কাছে চলে যায় আর তাদের সিগারেট কেড়ে নেন এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন। এরপর দেখা যায় একদিন এমন সময় আসে যখন ইন্সপেক্টর আর তাকে বাঁচাতে পারেননি। তার নিজের ক্লাসেরই এক ছাত্র তার মার্ডার করে। এমনকি আদালতে সে দাবি করে সে নাকি সত্যিই নিজের শিক্ষিকাকে ভালোবাসতো। এই কথা শুনে ইন্সপেক্টরের মাথায় রক্ত চড়ে যায়। দোষীকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ইন্সপেক্টর রাগের মাথায় গাড়ি নিয়ে সে ছাত্রকে মেরে ফেলতে যান, কিন্তু তখন শিক্ষামন্ত্রী সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এখানে আমরা জানতে পারি আসলে শিক্ষামন্ত্রীর নিজের মেয়েই ছিল হাইয়ং। সেদিন বিকেলবেলা মন্ত্রী ইন্সপেক্টরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যান আর তাকে বোঝান যে তুমি যদি ওকে মেরে ফেলো তাহলে কিছুই বদলাবে না, শুধু জানো কি হবে, তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এরপর তিনি নিজের পরিকল্পনা সম্পর্কে জানান। তিনি বলেন আমি যখন শিক্ষামন্ত্রী হব তখন একটা নতুন বিভাগ তৈরি করব, এমন একটা বিভাগ যেটা আমার মেয়ের মতো ভালো শিক্ষকদের ন্যায় বিচার এনে দেবে। তারপর তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলেন তুমি যদি সত্যিই সাহায্য করতে চাও তাহলে আমার সাথে যোগ দাও। আর ঠিক এখান থেকেই এদের একসাথে পথ চলা শুরু হয়। এরপর বর্তমান সময় দেখা যায় এবার তাদের সামনে একেবারে ভিন্ন ধরনের একটা মামলা আসে। এবার কোনো গ্যাং মারামারি বা বুলিং নয়, পুরো ঘটনাটার কেন্দ্রবিন্দুতে ছিল একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা হয়রানির অভিযোগ। ঘটনা শুরু হয় যখন একজন ছাত্রী ইন্টারনেটে একটি ভিডিও আপলোড করে দাবি করে তার শিক্ষক তার সাথে অসৎ আচরণ করেছে। ভিডিওটি প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে। চারিদিকে শুরু হয়ে যায় সমালোচনা, ঘৃণা আর তীব্র আক্রমণ। এই প্রবল চাপ আর অপমান সহ্য করতে না পেরে কয়েকদিনের মধ্যেই সেই শিক্ষক আত্মহত্যা করেন। কিন্তু যে মেয়েটি এই অভিযোগ করেছিল সে কোনো সাধারণ ছাত্রী ছিল না, তার নাম ইয়েরি। সে একজন জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আর তার 6 লাখেরও বেশি ফলোয়ার ছিল। তো এই কেসের দায়িত্ব নেওয়ার কথা শুনেই বন্ড একটু অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে ভাবছিল আগের কেসে তো সে স্টুডেন্ট সেজে গিয়েছিল, বাট এইবারের কেসটা ছিল একটা গার্লস হাই স্কুলে। তাহলে কি এবার এরা তাকে মাইয়া সাজায় নিয়ে যাবে? এই জঘন্য কল্পনা করে তার রুহ কেঁপে উঠছিল। তো মন্ত্রী তখন বলেন না, এবার কিছু শাস্তি হবে না। এর পরের সিনে আমরা দেখি ইয়েরি আসলে পড়াশোনার চেয়ে সোশ্যাল মিডিয়াতেই বেশি সময় কাটাতো। ক্লাস চলাকালীন সে প্রায় লাইভ স্ট্রিম নিয়ে ব্যস্ত থাকতো।
একদিন এই কারণেই তার শিক্ষক তার ফোনটা নিয়ে নেয়, আর এইখান থেকে ইয়েরির প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু হয়। সে একটি ভিডিও এডিট করে এমন ভাবে প্রকাশ করে যাতে মনে হয় সেই টিচার একজন ছাত্রীর চুল জোর করে কেটে দিচ্ছেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই সবাই ধরে নেয় শিক্ষকই দোষী। এনার নাম হলো মিস জাং। কমেন্টসে সবাই মিস জাংকে নানা রকম কথা শোনাতে থাকে। তো একদিন তার এক কলিগ তাকে এই ভিডিওটা দেখায়। তখন তিনি পুরো ঘটনাটা বলে যে ভিডিওতে অ্যাকচুয়ালি যা দেখা যাচ্ছে বিষয়টা সেরকম না। তিনি আসলে ওই ছাত্রীর সাহায্য করছিলেন কারণ তার চুলে চুইংগাম আটকে গিয়েছিল। তো এই ঘটনাটা দেখার পর ইয়েরির ক্লাস টিচার মিস জাংকে বলে, আমি ইয়েরির সাথে কথা বলবো, আপনি নিশ্চিন্ত হয়ে যান। এরপর তিনি ইয়েরিকে ডাক দেন আর তাকে বলেন, তুমি এই ভিডিওটা কেন এরকম করে এডিট করেছো? ভিডিওটা মুছে ফেলো আর একজন ভালো মানুষ হয়ে যাও। তো এসব শুনে ইয়েরি বলে যে আপনার মনে হয় আমি ইচ্ছে করে ভিডিওটা এডিট করেছি এভাবে? তখন টিচার বলে যে আমি তোমাকে দেখেছি ভিডিওটা এডিট করতে। তো এটা শোনার পর ইয়েরি বুঝে ফেলে সে তো ধরা খেয়ে গিয়েছে, তাই এখন আর কোনো কিছু করার নেই। সে শুধু একটা স্মাইল দেয় আর অফিস থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এরপর সে এমন একটা কাজ করলো যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুললো। সে নিজের চুল এলোমেলো করে ফেলে, সব জামা কাপড়ও এলোমেলো করে ফেলে, আর ভিডিওতে সে দাবি করে তার ক্লাস টিচার তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। ভিডিওটা প্রকাশ হওয়ার পর মুহূর্তেই পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। শিক্ষক ভিডিওটা দেখে একদম আতঙ্কে পড়ে যান। তার স্ত্রীও তাকে বারবার কল করতে থাকে। তার স্ত্রী তাকে কাঁপা গলায় শুধু একটা প্রশ্নই করে, এগুলো কি সত্যি? এরপর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। ইন্টারনেট ব্যবহারকারীরা তার কাছে এসে তার ভিডিও করতে থাকে। ওদিকে তার স্ত্রীর মেসেজের মাধ্যমে তিনি জানতে পারেন তার বাসায়ও অনেক লোকজন চলে এসেছে। এই অসহনীয় মানসিক চাপ শেষ পর্যন্ত সেই শিক্ষক আর সহ্য করতে পারেনি, আর তারপর তিনি নিজের জীবন নিজেই শেষ করে দেন। এত ভালো একটা শিক্ষকের মৃত্যু মিস জাং কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তিনি জানতেন এই টিচার এরকম মানুষই না, তাই তিনি সরাসরি ইয়েরির কাছে গিয়ে বলেন, আমি জানি ওই শিক্ষক তোমার সাথে এমন কিছু করতে পারে না, সত্যিটা সবার সামনে বলো। কিন্তু ইয়েরি তখনই কান্নার অভিনয় করতে শুরু করে। সে অসহায় মুখ করে বলে, তাহলে আপনি এটাই চান যে আমি বলে দিই আমি সব মিথ্যা বলেছি? ঠিক আছে, আপনি যা বলছেন আমি তাই করব। মানে এরকম একটা বিহেভিয়ার দেখে তো আমরা অবাক হয়ে যাই, কিন্তু পরের মুহূর্তে আমরা বুঝতে পারি সে আসলে পুরো ঘটনাটাই লাইভ স্ট্রিম করছিল, যেটা মিস জাং প্রথমে খেয়াল করেননি। ভিডিওতে মিস জাংও উঠে গিয়েছিল। মানে বুঝতেই পারছো এই ইয়েরি আসলে কতটা চালাক। এরপর দেখা যায় প্রিন্সিপাল ইয়েরিদের ক্লাসের নতুন ক্লাস টিচার বানিয়েছে মিস জাংকে। এরপর পরদিন ইয়েরিদের ক্লাসে ইয়ারবিপির এক নতুন সদস্য আসে। তার নাম হানরিম। প্রথম দেখাতেই বোঝা যাচ্ছিল সে অন্য সবার চেয়ে একটু আলাদা স্বভাবের। মিস জাং সবার সাথে তাদের নতুন টিচারকে পরিচয় করিয়ে দেয়। হানরিমের কথাবার্তাও মিষ্টি, তার পাশাপাশি তার স্বভাবটাও মিষ্টি। কিন্তু এই মিষ্টি স্বভাব আসলে কতক্ষণ থাকে দেখা যাক। ইয়েরিদের ক্লাসের প্রত্যেকটা বাচ্চাই অনেক দুষ্ট ছিল। ইয়েরির ফ্রেন্ড তখন হানরিমকে বলে, মিস আপনাকে একটা প্রশ্ন করার ছিল। হানরিম বলে যে বলো কি প্রশ্ন। মেয়েটা জিজ্ঞেস করে আপনার কি বয়ফ্রেন্ড আছে? হানরিম তখন একটু শরম পেয়ে বলে যে না। ইয়েরির ফ্রেন্ড তখন বলে, কেন নেই বয়ফ্রেন্ড? আপনি তো কত সুন্দরী, দেখেই বোঝা যাচ্ছে প্লাস্টিক সার্জারি করিয়েছেন। কত টাকা নষ্ট করেছেন প্লাস্টিক সার্জারিতে? এরকম কথা বলে তারা হানরিমের অপমান করছিল। হানরিম তখন মেয়েটার কাছে গিয়ে বলে, হ্যাঁ আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি, কিন্তু ফেসের না, আমার চেস্টের। আর এটার পিছনে কারণ হলো আমি স্পোর্টসের পাশাপাশি ফাইট করতে অনেক পছন্দ করি। চেস্ট কমানোর মাধ্যমে ঘুষি টুষি মারা একটু ইজি হয়ে যায়। ক্লাস শুরু করার আগে তিনি সবাইকে নিজেদের ফোন জমা দিতে বলেন। ইয়েরি তখনও লাইভ স্ট্রিম করছিল, সে ফোন দিতে চায় না। হানরিম তখন তার কাছাকাছি গিয়ে বলে, আমি তোমাকে শেষবার বলছি, ফোনটা দিয়ে দাও। ইয়েরি তখন তার লাইভ স্ট্রিমের মাধ্যমে হানরিমকেও ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এইবার হানরিম আর তার মিষ্টি স্বভাব ধরে রাখতে পারে না। তিনি সাথে সাথে এক লাথি মেরে ফোনটা ভেঙে ফেলেন। এরপর তিনি কড়া গলায় বলেন, এখন থেকে ক্লাসে ফোন নিয়ে ব্যস্ত থাকলে তাকে কড়া শাস্তি দেওয়া হবে। ইয়েরির সাথে এমন ব্যবহার দেখে পুরো ক্লাস অবাক হয়ে যায়। এরপর থেকে হানরিম এদের সবাইকে কড়া টাইট দিয়ে রাখে, পাশাপাশি প্রতিদিন সবাইকে ব্যায়ামও করান। এর পরের দিনে আমরা দেখি ইন্সপেক্টর হাইজিন হানরিমের সাথে বন্ডের পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি বন্ড আসলে খুবই মেধাবী একটা ছেলে। সে ইয়ারবিপির সব ধরনের টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করত। ইন্সপেক্টর তখন হানরিমকে কাজ সম্পর্কে অনেক কিছু বোঝাতে বোঝাতে বলেন, আর যাই করো কারো মার্ডার করবে না। এটা শুনে তো পাশ থেকে বন্ড ভয় পেয়ে যায় যে এই মেয়ে মার্ডারও করে নাকি আবার। ইন্সপেক্টর হানরিমকে বলে, যখনই তোমার কাউকে মার্ডার করার ইচ্ছা হবে তুমি হাতের মধ্যে একটা চাইনিজ লেটার লিখবে, যেটার মানে হলো সবুর করা। হানরিম তখন বলে, ওকে স্যার। সেদিন স্কুল শেষ হওয়ার পর ইয়েরি ক্লাস পরিষ্কার না করেই চলে যাচ্ছিল। হানরিম তখন তাকে আটকিয়ে তাকে বাধ্য করে ক্লাস পরিষ্কার করতে। ইয়েরির ফ্রেন্ডরা তখন হানরিমের সাথে মিস জাং এর কথা বলার একটা সিন আপলোড করে সেখানে উল্টাপাল্টা কিছু লিখে দেয়। সেদিন রাতে বন্ড সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে কিছু তথ্য বের করে।
এরপর পরদিন সকালে হানরিম স্কুলে আসে আর টিচার্সদের নিয়ে বানানো ভিডিওগুলো প্রিন্ট করে কাগজগুলো হাতে নিয়ে পুরো ক্লাসের সামনে দাঁড়ান আর তারপর বলেন, আজকের পর যদি শিক্ষকদের নিয়ে এ ধরনের মানহানির পোস্ট বা গুজব ছড়াতে দেখা যায় তাহলে সরাসরি তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। হানরিম এসব কথা বলার সময় মিস জাং তাকে নিয়ে এত খারাপ খারাপ পোস্ট দেখে অবাক হয়ে যান। এরপর তিনি সিদ্ধান্ত নেন তিনি এই স্কুল ছেড়ে অন্য কোথাও নতুনভাবে চাকরি শুরু করবেন। সেই আশায় তিনি একটা প্রাইভেট একাডেমিতে চাকরির আবেদন করেন, কিন্তু সেখানেও ভাগ্য তার পাশে ছিল না। একাডেমির পরিচালক সরাসরি তাকে জানিয়ে দেয়, আপনার সম্পর্কে যে খারাপ খবরগুলো ছড়িয়েছে সেগুলো আমরাও জেনেছি। এই কথাটা শুনেই মিস জাং বুঝে যান ইয়েরি তার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এরপর থেকে ইয়েরির আচরণ হঠাৎ বদলে গিয়েছিল। সে মিস জাংয়ের সাথে অস্বাভাবিক রকমের ভালো ব্যবহার শুরু করে দেয়। কিন্তু এই পরিবর্তন দেখে হানরিম একটুও বিভ্রান্ত হয় না, উল্টো সে সাথে সাথে মিস জাংকে সতর্ক করে দিয়ে বলে তাদের এই আচরণে গলে যাবেন না, এরা বদলায়নি, শুধু অভিনয় করছে। এরপর বেশি সময় লাগলো না হানরিমের সন্দেহ যে সঠিক ছিল এটা প্রমাণ হতে। একদিন ইয়েরি মিস জাং এর কাছে গিয়ে তার কাছে একটা প্রস্তাব রাখে। সে বলে, আমাদের দুজনের একসাথে একটা লাইভ স্ট্রিম করা উচিত ম্যাডাম, তাহলে সবাই বুঝতে পারবে আপনার আর আমার মধ্যে কোনো ঝামেলা নেই। প্রথমে কথাটা শুনে বেশ স্বাভাবিক মনে হলেও এর পেছনে একটা শর্ত লুকিয়েছিল। ইয়েরি বলে, লাইভে আমার সাথে আপনাকে শুধু একটা কাজ করতে হবে, আপনাকে সবার সামনে ইআরবিবি সম্পর্কে খারাপ মন্তব্য করতে হবে। ইয়েরির দাবি ছিল শুধু সে নয়, স্কুলের বাকি ছাত্রীরাও এই ইআরবিবি নিয়ে অনেক ডিস্টার্ব। তখন মিস জাং আর কোনো উত্তর দেয় না। পরদিন ইন্সপেক্টর হাইজিন মিস জাং এর সাথে একটু দেখা করতে চান। তিনি আজকালকার স্টুডেন্টদের পরিস্থিতি সম্পর্কে মিস জাং এর সাথে কথা বলছিলেন। এরপর তিনি তার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতিগুলো বলেন, যে কিভাবে তার প্রিয় মানুষকে তার স্টুডেন্ট খুন করেছে। তিনি আরও বলেন, ঘটনার পর হায়ুংকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল শুধু এই আশায় যে ইন্সপেক্টর সেনাবাহিনীর দায়িত্ব শেষ করে ফিরে আসতে পারবেন। আর ভাগ্যের নির্মম পরিহাস, তিনি ফিরে আসার পর হায়ং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তিনি বলেন তিনি আজও এই স্মৃতিগুলো ভুলতে পারছেন না। এরপর ইন্সপেক্টর মিস জাংকে এমন একটা সত্য জানান যা তিনি আগে জানতেনই না। তিনি বলেন, আমরা শুধু এই শিক্ষকের আত্মহত্যার তদন্ত করতে এই স্কুলে আসিনি, এর পেছনে আরও একটা বড় কারণ আছে। তারপর তিনি মিস জাং এর হাতে বেশ কয়েকটা রিপোর্ট তুলে দেন। এসব রিপোর্টে ছিল এই স্কুলের ছাত্রছাত্রীদের পাঠানো গোপন সাহায্যের আবেদন। ভয়ের কারণে তারা নিজের পরিচয় প্রকাশ করতে পারেনি, তাই গোপনে এই অভিযোগগুলো পাঠিয়েছিল। মিস জাং রিপোর্ট পড়ে বুঝতে পারেন তার স্কুলের কিছু ছাত্রীরা তাকে আসলে কতটা ভালোবাসে, কারণ মূলত তার জন্যই স্কুলের ছাত্রীরা গোপনে ইআরবিপিকে ডেকেছে। এসব দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরদিন মিস জাং সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি সরাসরি ইয়েরির সামনে দাঁড়িয়ে বলেন, আমি কোনোভাবেই তোমার সাথে লাইভ স্ট্রিম করবো না। শুধু এটুকুতেই তিনি থেমে থাকেননি। তিনি পুরো ক্লাসের সামনে ইয়েরিকে একটা প্রশ্ন করেন আর তার উত্তর দিতে বলেন। ইয়েরি বেয়াদবি করে উত্তর দিতে না চাইলে তিনি ইয়েরিকে মারেনও। এরপর তিনি ক্লাসের সামনে বলেন, আমাকে ক্ষমা করে দিও, এতদিন আমি খুব দুর্বল ছিলাম, কিন্তু আজ থেকে আমি সত্যিকারের একজন শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব পালন করব। তোমাদের সবাইকে সঠিক পথে ফিরিয়ে আনতে আমি তোমাদের প্রতি কঠোর হব। এই কথাগুলো শুনে পুরো ক্লাস একদম চুপ হয়ে যায়। হানরিমও অনেক খুশি হয়ে যায়, কিন্তু এসবে এবার ইয়েরি প্রচন্ড রেগে গিয়েছিল। সে ঠিক করে এবার আবারও সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে সে ব্যবহার করবে। সে উদ্দেশ্যেই সে তার অ্যাকাউন্টে ঢুকে মিস জাংকে নিয়ে একটা নতুন পোস্ট লিখতে থাকে। সেখানে সে মিস জাংকে নিয়ে যত রকমের খারাপ লেখা যায় সব লিখে ফেলছিল। কিন্তু হুট করেই সে অ্যাকাউন্ট থেকে বের হয়ে যায়। সে লগ ইন করার চেষ্টা করে। এরপর চোখের সামনে একের পর এক পুরনো পোস্ট অদৃশ্য হয়ে যায়। প্রথমে ইয়েরি কিছুই বুঝতে পারে না। এরপর হঠাৎ করেই সে দেখে তার সব ভিডিও ডিলিট হয়ে গিয়েছে আর শুধু একটা ভিডিও আপলোড হয়েছে। এটা ছিল তার সেই ভিডিওটা যখন সে তার ক্লাস টিচারকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল। তারপরে সে যে কি করেছে সেই ঘটনাগুলোই ছিল এই ভিডিওতে। শুধু এই একটা ভিডিওই তার সত্য প্রকাশ করে দেয়। সবার সামনে প্রমাণ হয়ে যায় অভিযুক্ত শিক্ষক আসলে সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যেই মানুষের মতামত বদলে যেতে শুরু করে। দেখা যায় তার অ্যাকাউন্টের সাথে এইসব অ্যাকচুয়ালি বন্ড করেছে। ইয়েরি তো এবার একদম পাগল হয়ে যায়। তার এতদিনের কষ্ট করে ভিডিও আপলোড করার পর যেই ফলোয়ার্স তৈরি হয়েছিল তারা এখন তার হেটার্স হয়ে যায়। সে আর দেরি না করে মিস জাং এর বাড়িতে যায়। মিস জাং দরজা খুলতেই সে রাগের মাথায় একটা ছুরি দিয়ে মিস জাংকে মেরে ফেলতে চায়। ধস্তাধস্তির মধ্যে মিস জাং বারান্দা দিয়ে পড়ে যায়, কিন্তু ভাগ্য ভালো সেই মুহূর্তেই সেখানে এরা চলে এসেছিল। ইন্সপেক্টর ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এইসব ঘটনায় হানরিন তো এবার প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় সে সেই চাইনিজ লেটারটা হাতের মধ্যে লিখতে থাকে। এর মানে তার এখন ইয়েরিকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু সে ইয়েরিকে মারে না। ইয়েরির সেই ছুরিটার মাধ্যমে তার হাত কেটে যায়।
বন তখন তার হাতে ব্যান্ডেজও করে দেয়। এদিকে মিস জাংকে বাঁচাতে গিয়ে ইন্সপেক্টর একদম আদমরা হয়ে গিয়েছিল। মিস জাং তো একদম ভয় পেয়ে যান। বন্ডও তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করতে যাচ্ছিল, কিন্তু হানরিম তখন বলে, আরে স্যার, আপনি আর কত অভিনয় করবেন? আর্মি ট্রেনিং এ এর চেয়েও বড় বড় পাহাড় থেকে লাফ মারতে হয়। এরপর সাথে সাথে ইন্সপেক্টর উঠে যায়। আসলে তিনি এতক্ষণ অ্যাক্টিং করছিলেন, কিন্তু তার মাথা থেকে রক্ত পড়ছিল। রক্ত দেখে তো বন্ড একদম অজ্ঞান হয়ে যায়। মিস জাং তখন বলে, আপনি কি পাগল নাকি? আপনার মাথা থেকে রক্ত পড়ছে, আপনার তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ইন্সপেক্টর তখন বলে, আরে এইসব কিছু না, আমার ঘামই এরকম লাল লাল কালারের। মানে বুঝতেই পারছো, ইন্সপেক্টর প্রচুর স্ট্রং। এদিকে শিক্ষামন্ত্রী নিজের প্রেস কনফারেন্সে ইআরবিবির বিভিন্ন সাফল্য তুলে ধরেন, কিন্তু এবার তার বিরোধীরা চুপ করে বসে থাকেনি। একজন বিরোধী রাজনীতিবিদ আলাদা প্রেস কনফারেন্স ডেকে এমন কিছু তথ্য প্রকাশ করেন যা মুহূর্তের মধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। তিনি জানান, বর্তমান শিক্ষামন্ত্রী আসলে সেই শিক্ষিকার বাবা যিনি 2 বছর আগে নিজের এক ছাত্রের হাতে নিহত হয়েছিলেন। শুধু তাই না, ইন্সপেক্টর হাইজিন সেই মেয়েটার প্রেমিক। এই তথ্য প্রকাশ করার পর তিনি আরও একটি গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি ছিল ইআরবিবি কোনো নিরপেক্ষ সরকারি বিভাগ নয়, বরং এটা তৈরি করা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। বিশেষ করে স্টুডেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পেছনে তাদের ব্যক্তিগত প্রতিশোধই কাজ করছে। এই সংবাদ মুহূর্তের মধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়ে। সব জায়গায় নতুন বিতর্ক শুরু হয়ে যায়। ওইদিকে ইয়েরিকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য আর নিজের টিচারকে মার্ডার করার চেষ্টার কারণে জেলে দেওয়া হয়। এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। এর পরের এপিসোডে আমরা দেখি প্রেস কনফারেন্সের এইসব কথা শুনে হানরিম ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে, এইসব উনি যা বলছে সব কি সত্য? ইন্সপেক্টর তখন বিন্দুমাত্র অস্বীকার না করে শান্তভাবে উত্তর দেয় যে হ্যাঁ, সবই সত্য। এরপর তার অফিসে গেলে তাদের সামনে হাজির হয় নতুন একটা মামলা। এবার একটা ছাত্র নিজের শিক্ষকের উপর অ্যাটাক করেছে। তবে এই শিক্ষক অন্যদের মতো সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন বয়স্ক, অত্যন্ত সম্মানিত আর পুরো স্কুলেই সবার প্রিয় একজন মানুষ। তো এই টিচারের নাম হলো ছন সাং ইয়ং। মজার বিষয় হলো এই স্যার কিন্তু ইন্সপেক্টর হাইজিনেরও স্যার। এই স্কুল থেকে আসলে ইন্সপেক্টর হাইজিন পাশ করে বেরিয়েছেন। তো এরপর এরা স্কুলে পৌঁছায়। বন্ড আর হানরিম খেয়াল করে ইন্সপেক্টর সেই শিক্ষকের সাথে খুব আন্তরিকভাবে কথা বলছে। মানে স্বাভাবিক বিষয়, সবার স্কুলের প্রতি সবার একটা মায়া থাকে। তার উপরে টিচার্সদের দেখলে পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এই জন্য হানরিম বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না। বন্ড তখন তাকে জানায় এই স্যার ছাত্রদের নিজের সন্তানের মতো ভালোবাসেন, পাশাপাশি তার পড়ানোর দক্ষতা খুবই সেরা। আসলে ওনার কারণেই এই স্কুলের ফলাফল এত ভালো হচ্ছে। এইসব শুনে হানরিমের মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, এত ভালো একটা টিচারের উপর কেন ওই ছাত্র এভাবে হামলা করলো? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য হানরিম সেই ছেলেটাকে ডাকে। ছেলেটার নাম পার্ক ইয়ন হু। হানরিম তখন তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার টিচারের উপর হাত কেন তুলেছো? পার্ক ইয়ন হু তখন রাগে বলে, কারণ বললে কি আমাকে ছেড়ে দিবে? আমাকে জেলে দিতে ইচ্ছে করলে দিয়ে দাও, আমার কোনো যায় আসে না। হানরিম অনেক চেষ্টা করে তার মুখ থেকে কারণ বের করার, কিন্তু পার্ক ইয়ন হু কোনো কিছুই বলে না। তাই আজকের মতো হানরিম তাকে ছেড়ে দেয়। এরপর রাগে বন্ডের কাছে এসে একটা পাঞ্চিং ব্যাগে বারবার মারতে থাকে আর বলে ছেলেটা নিশ্চয়ই পড়াশোনায় একবারে বাজে। কিন্তু বন্ড তখন সাথে সাথে মাথা নেড়ে তার ভুল ভাঙিয়ে দেয় আর বলে, না, বরং ও তো পুরো ক্লাসের টপার। এই কথা শুনে তো হানরিম একদম অবাক হয়ে যায়। ওদিকে ইন্সপেক্টর এখনো ছন সাং ইয়ং এর সাথে গল্প করছে। মানে তার চাইল্ডহুডের গল্প আর শেষই হচ্ছে না। যাই হোক, গল্প করতে করতে সে কিছু জরুরি কথাও জিজ্ঞেস করে। সে জানতে চায় কেন সেদিন পার্ক ইয়ন হু আপনার উপর হাত তুলেছে। ছন সাং ইয়ং তখন বলে, যা হওয়ার হয়ে গিয়েছে। কিছুদিন পরই বাচ্চাদের মিড টার্ম এক্সাম আসছে, ওদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে, তাই এই বিষয়টা এখানেই শেষ করে দেওয়া উচিত। কিন্তু ইন্সপেক্টর তখন বলে যে না, ও যে ভুলটা করেছে ওকে তো এর শাস্তি পেতেই হবে। এরপর আবারও কারণ জিজ্ঞেস করে। তখন ছন সাং ইয়ং বলে যে পার্ক ইয়ন হু আসলে পড়াশোনায় অনেক ভালো একটা ছেলে, কিন্তু ক্লাসে আরো কিছু দুর্বল স্টুডেন্টরা আছে, তাই আমি তাদের জন্য নিয়মিত এক্সট্রা ক্লাস নিতাম, যেটা পার্ক ইয়ন হুর মোটেও পছন্দ ছিল না। সে সবসময় বলতো কেন আমরা সেম টপিক বারবার করব, কিন্তু দুর্বল বাচ্চাদের জন্য আমার এটা করা জরুরি ছিল। আর এইসব কারণেই হয়তো পার্ক ইয়ন হু আমার উপর হাত তুলেছে। ওইদিকে হানরিম আবার পার্ক ইয়ন হুকে ডাকে। তারপর তাকে বলে, তোমার বিষয়টা আমি আসলে বুঝতে পারতেছি না। তুমি যদি এত মেধাবী হও, তাহলে নিজের ভবিষ্যৎ এভাবে কেন ঝুঁকির মধ্যে ফেলছো? আর এমন একজন শিক্ষকের উপরই বা হামলা কেন করলে? তখন ইয়নহু বলে, তার বাবা মার একটা রেস্টুরেন্ট আছে, যেটার মাধ্যমেই তার বাবা মা তার পড়াশোনার খরচ চালাতো। কিছুদিন আগে ছন সাং ইয়ং সেই রেস্টুরেন্টে আসে, আর তার কয়েকদিন পরই সে জানতে পারে তার বাবা মা তার এই মাসের স্কুলের বেতন দেয়নি। তখন সে জানতে পারে আসলে তাদের যে রেস্টুরেন্টটা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই কেউ তাদের রেস্টুরেন্টের বিরুদ্ধে কমপ্লেইন করেছে। তো ইয়নহুর ধারণা এটা মিস্টার ছন সাং ইয়ংই করেছে। হানরিম তখন তাকে জিজ্ঞেস করে, শুধু এই কারণটাই? ইয়নহু তখন বলে যে না, তার বাবা মা রেস্টুরেন্টে চালাতে না পারার পরও তার জন্য একটা টিউশন টিচার রাখে।
এর কিছুদিন পর মিস্টার ছনসাং ইয়ং তাকে জিজ্ঞেস করে, তোমার টিউশন টিচার কে? ইয়নহু যখন বলে তার টিচার অমুক জন, তার কিছুদিন পরই তার সেই টিচার তাকে পড়ানো বাদ দিয়ে দেয়। তাই ইয়নহু বলে এটার পিছনে যে মিস্টার ছনসাং ইয়ংই আছে এতে তার কোনো সন্দেহ নেই। ওইদিকে ইন্সপেক্টর হাইজিনকে দেখা যায় তিনি এখনো তার টিচারকে নিয়ে হাসি ঠাট্টায় ব্যস্ত। হানরিন তখন তার কাছে এসে তাকে বলে যে আমাদের ইয়নহুর কথাগুলো একটু শোনা উচিত, কিন্তু ইন্সপেক্টর তখন হানরিমের কথায় কোনো পাত্তাই দেয় না। তিনি তখনও ফোনে মিস্টার ছনসাং ইয়ং এর ভিডিও দেখছিল। হানরিমের তো তখন রাগ উঠে যায়, সে তাকে বলে আমি আপনাকে আগে কখনো এরকম দেখিনি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঘটনার সত্যটা যাচাই করতেই চান না, আপনার কাছে তো মিস্টার ছনসাং ইয়ংকে সেলিব্রিটি মনে হচ্ছে। এইসব কথা শুনে ইন্সপেক্টর জিজ্ঞেস করে তুমি কি বলতে চাচ্ছ? হানরিন তখন বলে আপনি বুঝতে পারছেন না, ওই টিচার আপনার চোখের উপর পর্দা ফেলে দিয়েছে। দোষ কি শুধু ইয়নহুরই, নাকি এখানে মিস্টার ছনসাং ইয়ং এরও কোনো স্বার্থ রয়েছে? এই বিষয়গুলো আপনি দেখছেন না, আপনি কেন এমন করছেন? নাকি মানুষজন যা বলছে সেটাই সত্য, যে আপনি স্টুডেন্টদের উপর বদলা নেওয়ার জন্য এই জব করছেন? ইন্সপেক্টর তখন বলে যে তোমার যদি এমন মনে হয় তাহলে তুমি এই জব ছাড়তে পারো। এই বলে তিনি সেখান থেকে চলে যান। হানরিমের কথাটা একটু খারাপ লাগে, তার রাগ উঠে যায়। ওইদিকে আবার আমরা বন্ডকে দেখি যে সব স্টুডেন্টদের ডিটেলস রিসার্চ করে নিজে স্টুডেন্ট সেজে একটা কোচিং এ যায়, যেখানে মূলত এখানকার সব টপার স্টুডেন্টরা পড়াশোনা করতো। ভেতরে ঢোকার পর কয়েকজন টিচার তাকে আটকে দেয়। বন্ডের বোকার মতো হাবভাব দেখে তারা বুঝে ফেলে এই ছেলেটার মধ্যে কোনো ঘাপলা আছে, ও হয়তো স্টুডেন্ট না। ঠিক তখনই ভাগ্যক্রমে সেখানে আগের এপিসোডের জু আসে আর তাকে জিজ্ঞেস করে কি খবর, কেমন আছো? শুনলাম তুমি নতুন স্কুলে ভর্তি হয়েছো। এই কথা শুনে সেই কোচিং এর টিচারের সন্দেহ দূর হয়ে যায়। সে বুঝতে পারে যে না, ছেলেটা আসলে স্টুডেন্টই। এরপর তারা দুজন একসাথে খেতে বসে আর এখানে এদের সাথে পুরনো গুন্ডা দুইটারও দেখা হয়। তবে এখন আর তারা গুন্ডামি করছে না, তারা ভদ্র বাচ্চা হয়ে গিয়েছে আর তাদের সাথে জোয়ের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। এরপর বন্ড অফিসে আসলে দেখে হানরিম অনেক জোরে চিল্লাচ্ছে আর মাঠে দৌড়াচ্ছে। তার ফেস দেখে বোঝাই যাচ্ছিল সে প্রচন্ড রাগে আছে। তো দৌড়াতে দৌড়াতে হানরিমের মাথায় ভেসে আসে তার পুরনো স্মৃতি। তার ছোটবেলায় মানে স্কুল টাইমে সে মোটেও এরকম ছিল না। সে সময় তাকেও ভয়াবহভাবে বুলিং করা হতো। একদিন সে বুলিদের হাত থেকে দৌড়াতে দৌড়াতে একটা টানেলে চলে আসে। তখন সেখানেই তার প্রথম দেখা হয় ইন্সপেক্টর হাইজিনের সাথে। সে সময় ইন্সপেক্টর একজন আর্মি ছিলেন আর সেদিন তিনি হানরিনকে সেই বুড়িদের হাত থেকে বাঁচিয়েছিলেন। তাই আজকে সে বারবার এই কথাটাই ভাবছে, যে মানুষটা একদিন তাকে অন্ধকার থেকে টেনে বের করেছিল সে কিভাবে এত নিষ্ঠুর হতে পারে। এরপর পরদিন সকালে দেখা যায় ইন্সপেক্টর ছনসাং ইয়ং স্যারের কাছে এসেছে। তিনি তাকে বলেন আপনার ক্লাসের সব টপার স্টুডেন্টরাই একটা স্পেশাল কোচিং এ পড়ে, শুধুমাত্র পার্ক ইয়নহু বাদে। আর শুনলাম সেই কোচিং এ যারা পড়ে তাদের বাবা মা কোচিংকে অনেক টাকা পয়সাই দেয়, কিন্তু তবুও লাভ হয় না। পার্ক ইয়নহু সবসময় ভালো রেজাল্ট করে বসে। আচ্ছা তাহলে বলুন তো, যদি পার্ক ইয়নহু আপনার সাথে ফাইট করার পর এক্সাম না দেয় তাহলে সবচাইতে বেশি লাভ কার হবে? সেই কোচিং এরই হবে, কারণ পার্ক ইয়নহু না থাকায় সেই কোচিং এর স্টুডেন্টদের টপ করার চান্স থাকবে। এইসব কথা ইন্সপেক্টর একটু মজা ঠাট্টার মতো করেই বলছিল। আসলে এখানে ইন্সপেক্টর তদন্ত করে বুঝে গিয়েছিল সেই কোচিং আসলে আর কারো না, বরং টিচার ছনসাং ইয়ং এরই। ইন্সপেক্টর যখন এইসব কথা বলছিলেন টিচার তখনও চুপচাপ বসেছিলেন। এরপর টিচার বলেন আপনি আপনার কোচিং এর স্টুডেন্টদের টপ করানোর জন্য পার্ক ইয়নহুর বাবা মার ব্যবসা নষ্ট করে দিয়েছেন, এমনকি তার টিউশন টিচারকেও বাদ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র এই জন্য যাতে সে ভালো রেজাল্ট না করতে পারে। আর পার্ক ইয়নহু যখন আপনার উপর রাগ করে হাত তুললো তখন এটা আপনার জন্য আরো বড় সুযোগ হয়ে গেল, কারণ এখন তাকে স্কুল থেকে সাসপেন্ড করা হলে ও আর এক্সামই দিতে পারবে না। আর আপনার কোচিং এর কোনো একটা বাচ্চা টপ করে ফেলবে, ফলে সেই বাচ্চাটার প্যারেন্টস আপনার প্যান্টের পকেট একদম ফুলিয়ে দিবে। এইসব কথা শুনে ছনসাং ইয়ং বুঝে ফেলে সে ধরা খেয়ে গিয়েছে, কিন্তু তবুও সে বিন্দুমাত্র ভয় পায় না, কারণ ইন্সপেক্টরের কাছে পোক্ত প্রমাণ ছিল না। পরদিন সকালে দেখা যায় পার্ক ইয়নহু স্কুলে এসেছে। আসলে টিচারের সাথে ফাইটের পর তাকে স্কুলে আসতে বারণ করা হয়েছিল, কিন্তু এখন ইআরবিপি আসার পর তাকে স্কুলে আবারও পাঠানো হয়। আর তাকে স্কুলে দেখে সবারই খুব জ্বলছিল। সে সবসময় টপ করায় সবাই তাকে নিয়ে হিংসাই করত। এই মেয়েটার নাম হলো সুজং। পার্ক ইয়নহু স্কুলে এসেছে জেনে সুজং তার মাকে কল করে আর তার মাও সেদিন ছনসাং ইয়ং এর সাথে দেখা করতে চলে আসে। আর এখানে আমরা বুঝতে পারি আসলে সুজংরা অনেক বড় লোক, কিন্তু সুজং এক নম্বরের গাধা, পড়াশোনা তার মোটা মাথায় ঢোকেই না। আর তাই তার মা মিস্টার ছনসাং ইয়ংকে টাকা দিয়েছিল পার্ক ইয়নহুকে স্কুল থেকে সরিয়ে ফেলার জন্য আর যেভাবেই হোক তার মেয়েকে টপ করানোর জন্য। কিন্তু এখন যেহেতু পার্ক ইয়নহু আবারও স্কুলে আসছে তাই সুজং এর মা এতে প্রচন্ড বিরক্ত। মিস্টার ছনসাং ইয়ং তখন বলেন আসলে আমি তো ঠিক মতোই কাজ করেছিলাম, কিন্তু মাঝখান থেকে ইআরবিপি চলে আসায় সবকিছু তছনছ হয়ে গেল। কিন্তু আপনি চিন্তা করবেন না,
এবার আপনার মেয়ে সুজংই টপ করবে। ওইদিকে হানরিমের রাগ এখনো কমেনি। সে বনকে মেরে তার রাগ কমানোর চেষ্টা করছিল। সে বনকে বলে যে সে ইন্সপেক্টরকে অনেক ভালো মানুষ মনে করত, কিন্তু তিনি সবকিছু করছেন তার প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি তো পার্ক ইউনহুর কথা শুনতে রাজিই না, শুধু তার ওই ছোটবেলার টিচারকে নিয়েই তিনি পড়ে আছেন। এইসব শুনে বন্ড বলে, আরে না না, তুমি তো ভুল বুঝতেছো। এরপর বন্ড হানরিমকে পুরো ঘটনা খুলে বলে যে কালকে মিস্টার ছনসাং ইয়ং এর সাথে ইন্সপেক্টর কথা বলেছেন। এটা শুনে হানরিম বুঝতে পারে সে এতদিন ইন্সপেক্টরকে ভুল বুঝে এসেছে, আর এইবার তার রাগ আরো বেড়ে যায়। সে আবারও চিল্লায় চিল্লায় দৌড়াতে থাকে। তখন ইন্সপেক্টর তাকে দেখে বনকে জিজ্ঞেস করে, এর আবার কি হলো? বন তখন বলে, হানরিম আসলে আপনাকে ভুল বুঝেছিল, তাই সে অনেক বেশি গিল্টি ফিল করছে। ইন্সপেক্টর তখন হেসে হানরিমকে বলে, আস্তে দৌড়াও, আর নয়তো পড়ে যাবে। যাই হোক, ফাইনালি ভুল ভাঙছে। তখনই সেখানে পুলিশ চলে আসে, আর ইআরবিবির সবাইকে গ্রেফতার করা হয়। কারণ হিসেবে দেখানো হয় আগের কয়েকটি মামলায় তারা তদন্তের সময় ক্ষমতার অপব্যবহার করেছে। দেখা যায় পুরো মিডিয়াতে ছড়িয়ে পড়েছে মিস্টার ছনসাং ইয়ং যে একজন ভালো শিক্ষক, তার বিরুদ্ধে ইআরবিবি তদন্ত করছে। মানে ঘটনাটা এতটাই বড় আকার ধারণ করে যে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীকেও গ্রেফতার করা হয়। সবাই বুঝে গিয়েছিল এটা আসলে মিস্টার ছনসাং ইয়ংই করেছে, সুজং এর ওই বড়লোক বাবা মায়ের মাধ্যমে। আসলে এদের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত ইআরবিপির পুরো টিমকে জেলে আটকে রাখা হবে, কারণ তারা জানতো বাইরে থাকলে ইআরবিপি অবশ্যই পার্ক ইউনহুকে সাহায্য করবে। আর যদি এমনটা হয় তাহলে সুজং কখনো টপ করতে পারবে না। এরপর সিনে দেখা যায় সুজনের মা টিচার ছনসাং ইয়ং এর সাথে দেখা করে। তারা অনেক হ্যাপি ছিল কারণ তারা ইআরবিপি কে জেলে ভরে দিয়েছে। কিন্তু সুজং এর মার এখনো একটু টেনশন ছিল তার মেয়েকে নিয়ে, কারণ স্কুল থেকে পার্ক ইউনহুকে এক্সাম দিতে দেওয়া হচ্ছে, আর সে যদি এক্সাম দেয় তাহলে টপ লিস্টে সেই থাকবে, সুজং থাকবে না। আর এই কারণে টিচার তাকে পুরো প্রশ্নই দিয়ে দেয়। প্রশ্ন পেয়ে গিয়েছে মানে সুজং যে এবার টপ করবে এটা তো 100% শিওর। ওইদিকে দেখা যায় ইআরবিপি জেলে বসে মশা মারছে। তারা যে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সবাইকে জেলে দেওয়া হলেও বন্ডকে জেলে দেওয়া হয় না, কারণ আসলে বন্ড শুধু তাদের টেকনিক্যাল কাজগুলোই করতো। তখন শিক্ষামন্ত্রী বন্ডকে বলে, তুমি না কিছুদিন আগে ট্রান্সফার চাইছিলা, যাও তোমার কাগজ নিয়ে আসো, সাইন করে দিচ্ছি। বন্ড তখন বলে, আরে না না, আমি তো আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি, এখন আপনার সাথেই কাজ করতে আমার ভালো লাগে। কিন্তু শিক্ষামন্ত্রী বলে যে না না, এখন ইআরবিপিতে কাজ করে আর ভাত পাবে না, তাই গিয়ে অন্য কাজে জয়েন করো। কিন্তু বন্ড মোটেও এটা চাইছিল না, তবুও শিক্ষামন্ত্রী সেখানে সাইন করে দেন, ইন্সপেক্টরও সাইন করে দেন। বন্ডের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল সে কোনোভাবে নিজে কান্না আটকায় রাখছে। পরদিন ছিল স্কুলে তাদের মিড টার্ম এক্সাম। সুজং ইচ্ছে করে পার্ক ইউনহুকে ধাক্কা দেয় আর তাকে ক্লাসের সামনে অপমানও করে, কিন্তু পার্ক ইউনহু তাকে কিছুই বলে না। এরপর এক্সাম স্টার্ট হয়, টিচার সবাইকে প্রশ্ন দিয়ে দেয়। দেখা যায় সুজং সবগুলো এমসিকিউ এর উত্তর তার আঙুলে লিখে নিয়ে এসেছিল। উত্তর না, অ্যাকচুয়ালি উত্তরের ক্রমিক নাম্বারগুলো সে লিখে নিয়ে এসেছিল। মানে ওরে প্রশ্ন দিয়ে দিছে তাও শিখে আসেনি, ও ওইটাও নকল করে নিয়ে আসছে। যাই হোক, সবাই এক্সাম দেয় আর পরের দিন ইআরবিপির সবাইকে জামানতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু স্কুলে আবার একটা বড় ঝামেলা হয়ে যায়। টিচার ছনসাং ইয়ং তার আগের দিনের স্টুডেন্টদের পেপার চেক করে দেখেন সবার এক্সাম মোটামুটি ভালো গেলেও সুজং এর এক্সাম একেবারে খারাপ গিয়েছে। তার একটা অ্যান্সারও সঠিক হয়নি, মানে যা টপ করার কথা সে একদম 0 পেয়েছে। এই সর্বনাশ কেমনে হলো? টিচার তো মাথায় হাত। তিনি বুঝে যান কেউ প্রশ্ন বদলিয়েছে, আর এখনো স্টুডেন্টদের নেক্সট এক্সাম চলছিল। তাই ছনসাং ইয়ং দ্রুত এক্সাম হলে যায় আর সেখানে গার্ড দিতে থাকা টিচারকে বলেন এখনই এই এক্সাম থামিয়ে দিন, প্রশ্ন কেউ চেঞ্জ করেছে। তখনই সেখানে ইন্সপেক্টর হাইজিন আসে আর এক্সামের মাঝখানে টিচার ছনসাং ইয়ং কে ডিস্টার্ব করতে দেখে তিনি তাকে বলেন এখন এখানে এক্সাম চলছে, আপনি বাইরে বের হয়ে যান। ছনসাং ইয়ং তখন বলেন প্রশ্ন কেউ চেঞ্জ করেছে, তাই এই এক্সাম বাতিল হবে। ইন্সপেক্টর তখন বলে এই এক্সাম বাতিল হবে না, প্রশ্ন সিলেবাস থেকেই এসেছে, শুধু প্রশ্নটা ইআরবিপির, মানে ইআরবিপি এই প্রশ্ন বদলিয়েছে। ইন্সপেক্টর তখন বলে শুনে একটু অবাক হলেন তাই না, ইআরবিপি তো জেলে ছিল, তাহলে প্রশ্ন কে বদলালো? এই প্রশ্নটাই নিশ্চয়ই আপনার মাথায় ঘুরছে। তখন আমরা একটা পাস্টের সিন দেখি। শিক্ষামন্ত্রী যখন বন্ডকে ট্রান্সফার করার জন্য তার কাগজে সাইন করেছিল, বন্ড সেই কাগজ বাইরে এসে খুলে দেখে সেখানে সাইনের বদলে শিক্ষামন্ত্রী লিখেছেন স্কুলের প্রশ্ন বদলে দাও। আর এরপর বন্ড স্কুলের সিসিটিভি হ্যাক করে স্কুলে ঢুকে আলমারি খুলে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন একদম বদলে দেয়। অ্যাকচুয়ালি সে প্রশ্নও বদলায় না, সে প্রশ্নগুলোর ক্রমিক নাম্বার উল্টাপাল্টা করে দেয় যাতে সুজং একটা বড় সড়ো মারা খায়। আর এরপর তো সেটাই হয়। এইসব শুনে ছনসাং ইয়ং একদম রেগে যান আর সবার এক্সাম পেপার নিয়ে নিতে গেলে ইন্সপেক্টর তাকে লাথি মেরে ক্লাস থেকে বের করে দেন। ছনসাং ইয়ং তাকে আবার মারতে এলে ইন্সপেক্টর তাকে আরো একটা মাইর দিয়ে দেন। তখনই স্কুলের টিভিতে ইআরবিপির একটা লাইভ শুরু হয়। ইন্সপেক্টর সবাইকে ঘোষণা দিয়ে বলেন এই লাইভ ভিডিওতে তোমরা জানতে পারবে ইআরবিপি কেন তোমাদের প্রশ্ন বদলে দিয়েছে। লাইভে হানরিন দেখায়
তাদের সবার প্রিয় টিচার ছন সাং ইয়ং যে প্রশ্ন বানিয়েছিল সেই প্রশ্নটার প্রথম এমসিকিউ এর উত্তর ছিল অপশন এ, আর সুজংও তার ফার্স্ট এমসিকিউটা এই দাগিয়েছে। এমনকি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরেও সুজং সেটাই লিখেছে যেটা ছন সাং ইয়ং স্যারের টেস্ট পেপার অনুযায়ী সঠিক হয়। কিন্তু যেহেতু এক্সামে প্রশ্ন বদলে দেওয়া হয়েছিল তাই তার অ্যান্সার করা সবগুলো প্রশ্নের উত্তর ছিল ভুল, আর সে এভাবেই এই সাবজেক্টে একটা বড়সড় 0 পেয়েছে। অথচ এক্সামে যদি ছন সাং ইয়ং স্যারের পেপারই আসতো তাহলে সুজং 100তে 100 পেত, মানে একেবারে ছক্কা মেরে দিত। এরপর ইন্সপেক্টর বলে, বুঝতে পেরেছো বাচ্চারা কত বড় স্ক্যাম হয়েছে? এইসব দেখে তো সুজং শরমে একদম লাল হয়ে যাচ্ছিল। সুজং তখন কাঁদতে কাঁদতে তার হাতের নকলগুলো মিশে ফেলছিল, কিন্তু হানরিন তাকে এসে ধরে ফেলে। আরে এটা তো কিছুই না, সবচাইতে বড় প্রমাণ দেখানো হয় এখন। সেদিন যে সুজং এর মা আর ছন সাং ইয়ং স্যার কথা বলছিলেন সে সময়ের কনভারসেশন পুরো ক্লাসকে শোনানো হয়। এইসব দেখে স্যার তাড়াতাড়ি টিভির প্লাগ খুলে ফেলেন, কিন্তু এতেও লাভ হয় না। বন্ড স্কুলের স্পিকারে পর্যন্ত এই রেকর্ডিংটা দিয়ে দেয়, আর তারপর স্টুডেন্টরা সবাই স্যারকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে যে আপনার এমনটা করতে একটুও দ্বিধাবোধ করেনি, আমরা সবাই আপনাকে কতটা বিশ্বাস করতাম। আসলে ইআরবিপি ছন সাং ইয়ং স্যারের টেবিলে অনেক আগে একটা মাইক রেখে দিয়েছিল যেটার মাধ্যমে সবকিছু রেকর্ড হয়েছে। পার্ক ইয়নহো তখন ইন্সপেক্টরের দিকে তাকিয়ে হাসছিল। তখন আমরা একটা পাস্টের সিন দেখতে পাই। ইন্সপেক্টর জেলে যাওয়ার আগে পার্ক ইয়নহোর সাথে একবার দেখা করেছিল আর তাকে বলেছিল তুমি কখনো এরকম খারাপ টিচারকে ভয় পাবে না, সবসময় ঠিকমতো পরিশ্রম করবে, পড়াশোনা করবে, আর এই ধরনের টিচারদের ইআরবিপির উপর ছেড়ে দিবে। অন্যদিকে সেম টাইমে শিক্ষামন্ত্রী একটা সরাসরি সম্প্রচার হওয়া গণশুনানিতে অংশ নিয়েছেন। সেখানে উপস্থিত তার বিরোধী পার্টিরা তাকে সরাসরি জিজ্ঞেস করে ইআরবিপি কি আপনি আপনার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্যই তৈরি করেছেন? শিক্ষামন্ত্রী তখন বলে যদি সেই প্রতিশোধের ফলে শিক্ষা ব্যবস্থা আরো নিরাপদ আর উন্নত হয় তাহলে হ্যাঁ। আর এই টাইমে তিনিও আর কোনো কিছু গোপন রাখেন না। তিনি বলেন আপনাদের মধ্যে এমন একজন আছে যে ঘুষ দিয়ে স্কুলকে নিজের সুবিধা মতো ব্যবহার করছে। ইনি হলো সুজং এর বাবা, যে এই রাজনৈতিক দলের সদস্যও ছিলেন। ইনিও বেশ কিছুদিন থেকে শিক্ষামন্ত্রীর বিরোধিতা করে আসছিলেন। এরপর তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করেন। তিনি বলেন আমাদের অফিস শুধু স্টুডেন্টদের তদন্ত করে না, কোনো শিক্ষক যদি নিজের দায়িত্বের অপব্যবহার করে তাহলে তাকেও একইভাবে আইনের মুখোমুখি হতে হবে, কারণ একজন শিক্ষকের কাজ শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালনা করা, কখনোই তাদের ব্যবহার বা শোষণ করা নয়। এছাড়া আমরা সেসব গার্ডিয়ানদেরও শাস্তি দিব যারা টাকার বিনিময়ে নিজের সন্তানের শিক্ষা কিনে নিচ্ছে। এই বক্তব্যটার পর মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করে। টিচার ছন সাং ইয়ং এর সব অপরাধ একে একে প্রকাশ্যে চলে আসে, যার ফলে জনগণ ইআরবিপির পক্ষেই চলে যায়। এরপর যখন ইআরবিপি স্কুল থেকে চলে যাচ্ছিল পার্ক ইয়নহো তখন তাদের কাছে আসে আর তাদেরকে মন থেকে থ্যাংক ইউ বলে। সুজং এর মা বাবাকে পুলিশ স্টেশনে আনা হয় আর টিচার ছন সাং ইয়ংকে জেলে দেওয়া হয়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো গাইস, ড্রামাটা আসলে অনেক বেশি বড় আর এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভেবেছি ড্রামাটা দুইটা পার্টে এক্সপ্লেইন করব। সেকেন্ড পার্ট আপলোড করার পর তোমরা আমার কমেন্ট বক্স আর ডেসক্রিপশনে সেই লিংক পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে সেকেন্ড পার্টে। বাই বাই।